গল্প শুরুর আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ। আমাদের চ্যানেল দ্য ওয়ান্ডার ইন বুকশেলফকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের একান্ত কাম্য। ধন্যবাদ। বেটি, টাকা দিবি নি? নমস্কার বন্ধুরা, সবাইকে ভূত চতুর্দশী এবং শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। এই বিশেষ দিনে আমরা দ্য ওয়ান্ডার ইন বুকশেলফের পাশাপাশি আরও 3টি চ্যানেল কিছু রোমাঞ্চকর গল্প আপনাদের জন্য নিয়ে এসেছে। গল্পগুলি হল হরোস্কোপ অফিসিয়াল চ্যানেল থেকে জিঘাংসা, অদ্ভুতুরে হরর পডকাস্ট চ্যানেল থেকে পরিব্রাজক এবং এসো গল্প পড়ি চ্যানেল থেকে কল্যাণেশ্বর। সবকটি গল্পের লিঙ্ক আপনারা আমাদের ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আপনারা গিয়ে অবশ্যই গল্পগুলো শুনবেন এবং চ্যানেলগুলিকে সাবস্ক্রাইব করবেন। বলে রাখা ভালো, দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ কখনোই কোনো কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। গল্পের প্লট তৈরির খাতিরে লেখক বা লেখিকা অনেক ক্ষেত্রে সেগুলি ব্যবহার করেন। আমাদের বিশ্বাস, দ্য ওয়ান্ডার ইন বুকশেলফের শ্রোতারা গল্প শোনার আমেজেই গল্পকে উপভোগ করবেন। ধন্যবাদ। গল্পের দেশে আপনাদের নিয়ে যেতে আমরা আবার তৈরি। বিচিত্র এই দেশ রোমাঞ্চ এবং রহস্যে ভরা। সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের বিশেষ প্রয়াস দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। থাকবে বাংলা ও বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে বাছাই করা কিছু গল্প। আর আজ আপনাদের জন্য থাকছে প্রিয়াঙ্কা চ্যাটার্জির লেখা প্রেতের কবলে। প্রিয়াঙ্কা চ্যাটার্জি এমনিতে গৃহবধূ, কিন্তু অবসরে লেখালেখি করে থাকেন। ফেসবুকে বিভিন্ন সাহিত্যের গ্রুপে লেখা শুরু করেন 2 বছর আগে থেকে। আগের বছরে কিশোর ভারতের ডিসেম্বর সংখ্যায় টিফিন নামক অনুগল্প তার প্রকাশিত হয়। এছাড়া আরও কয়েকটি পত্রিকায় এবং সংকলনে তার গল্প প্রকাশিত হয়েছে। কালীর রথচক্র, শাপিত, মল্লারপুর গাথা, নরকবাসিনী, চেনা গন্ধ ইত্যাদি তার জনপ্রিয় লেখা। আজকের গল্পের বিভিন্ন চরিত্রে শুভ, সমৃদ্ধি, দেবস্মিতা, সাংখ্য, শিব ও অনমিত্র। গল্পের পোস্টার ডিজাইনে সৌম্যদীপ। সমগ্র পরিচালনায় আমি সমৃদ্ধি ও শুভ। শুরু হচ্ছে আজকের গল্প প্রেতের কবলে। স্কুলে ফর্মটা ফিল আপ করে জমা দিতে বেশ খানিকটা দেরি হয়ে গেল রতনের। সে একজন এইচএস পরীক্ষার্থী। যাবতীয় কাজ শেষ করে স্কুল থেকে বেরিয়ে সে তাড়াতাড়ি বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে গেল। সোনাঝুরি যাবার জন্য বাসটা পেতে একটু দেরি হলো আজকে। বাসে কলেজ থেকে সোনাঝুরি আধা ঘন্টার পথ। তারপর মেন রোড থেকে তার গ্রাম সোনাঝুরির সীমানা। হাঁটা পথে ওই মাইলখানেকের কিছু বেশি। গ্রামে প্রবেশ করার মুখেই রয়েছে মা মনসার মন্দির, আর মন্দিরটা পেরিয়েই একটা শ্মশান। তারপরেও অনেকটা হাঁটলে তবে জ্যাঠামশাই জগন্নাথবাবুর বাড়ি। বাবা মারা যাবার পর সে ও তার মা ননিবালা দেবী তার জেঠু জগন্নাথবাবুর বাড়িতেই এসে ওঠে। মুখড়া বলে ননিবালা দেবীর বেশ ভালোই বদনাম আছে, তবে তার জেঠু বড্ড ভালো মানুষ। গ্রামের স্কুলে তিনি শিক্ষকতা করেন। অল্প বিস্তর কবিরাজি বিদ্যেও জানেন, তাই গ্রামের মানুষ তাকে ভীষণ শ্রদ্ধা করে। নিজের ভাইয়ের অকাল মৃত্যুর পর তিনি তার ভাইপো রতনকে নিজের সন্তানের থেকেও বেশি ভালোবাসেন। আজ সকালে কলেজ যাওয়ার আগে থেকেই বারবার বাধা আসছিল। জেঠিমা দরজার বাইরে দাঁড়িয়ে বলেছিলেন, বাবা রতন, আজকে যেতেই হবে। প্রত্যুত্তরে রতন অনুনয়ের সুরে বলেছিল, হ্যাঁ গো, আজ যেতেই হবে জেঠিমা। আজ ফর্ম জমা দেওয়া শেষ দিন। আজকে না গেলে এবার এইচএস পরীক্ষায় বসতে পারবো না। তার জেঠিমা খুব ঠান্ডা মাথার মহিলা। রতনকে তিনি ভীষণ স্নেহ করেন।
এই সময় গলা খাঁকড়ে দিয়ে জগন্নাথবাবু বললেন, রতন, বাবা শোন, আজ বৃহস্পতিবার, প্রতিপদ, ফিরতে ফিরতে তো বারবেলা হয়ে যাবে। আরও একবার ভেবে দেখ বাবা। বিধবা ননিবালা মুখ অব্দি ঘোমটা টেনে বাইরের দাওয়ায় এসে বললেন, বড়ঠাউর, আপনি চান না আমার ছেলেটা পরীক্ষা দিক? আপনাদের ছেলে তো অনেকগুলো পাস দিল, আর আমার ছেলে পাস করলে আপনাদের সহ্য হবে নি? তাই কি খালি ওকে বাধা দিতেছেন? রতন জানে তার মা মানুষটা দুঃখে কষ্টে কটুভাষী হয়ে গেছে। শহরেই বাস করত তারা। হঠাৎ বাবা মারা যাওয়ায় তারা যেন অথই জলে এসে পড়েছিল। সেই সময় তার জ্যাঠামশাই জগন্নাথ ভট্টাচার্যের হাত তাদের মাথার উপরে ছিল, ঠিক যেন বটবৃক্ষের মতো। তার সুবিশাল ছায়ায় রতন নিশ্চিন্তে পড়াশোনা চালিয়ে যেতে পেরেছে। তিনি না থাকলে যে কি হতো তা রতন ভাবতেও পারে না। তার মা অবশ্য অল্প পড়াশোনা করেছিলেন, কিন্তু দীর্ঘদিন শহরে বসবাস করার কারণে হোক বা আধুনিকতার সংস্পর্শে সেই হোক, এই গ্রাম্য কুসংস্কার নিয়মনীতি তার মায়ের ভালো লাগতো না। দীর্ঘ নিঃশ্বাস ফেলল রতন। জীবন কখন কাকে কোথায় নিয়ে যায় কেউ জানে না। বাস থেকে নামার পর কিছু মানুষ থাকলেও একটু পরেই যে যা নিজের পথে চলে যায়। প্রচণ্ড রোদ্দুর, জনহীন পথে একাই চলেছে সে। হালকা গরম হাওয়ার ঝাপট গায়ে লাগছে। পাশের জমিগুলোতেও কেউ নেই, সবাই দুপুরের খাবার খেতে গেছে। দূরে গ্রামের মন্দিরের চূড়ো দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল রতন। তাড়াতাড়ি পা চালাতে লাগলো। মন্দিরটা পেরোলেই শ্মশান। এবার শ্মশানের মধ্যে দিয়ে গেলে অনেকটাই তাড়াতাড়ি গ্রামে পৌঁছানো যাবে। রতন খানিক ভেবে সেই পথই ধরল। মনে মনে নিজেই বলল, বিজ্ঞানের যুগেও জেঠু এসব বিশ্বাস করে? পথ চলতে চলতে হঠাৎ খটখট শব্দ শুনে তার মনে হলো পিছনে কেউ যেন আসছে। কাউকে সঙ্গী হিসাবে পাবে ভেবেই তার বেশ ভালো লাগে। কিন্তু পিছনের দিকে যখন রতন তাকায়, সে কাউকেই দেখতে পায় না। কি ব্যাপার? মনে হলো পিছনে কেউ। ধুর, যত সব মনের ভুল। দুপুরের তীব্র তাপে ঝলসে যাচ্ছে যেন সবকিছু। গ্রামের নির্জন পথ, তপ্ত গরম হাওয়ায় কখনো পাতায় পাতা ঘষে খসখস আওয়াজ শোনা যাচ্ছে, যেন শুকনো পাতা মারিয়ে কেউ পথ চলছে। প্রচণ্ড গরমে তার মাথাটা কেমন ঝিমঝিম করতে শুরু করে। সে আরো জোরে হাঁটতে থাকে। হঠাৎ তার মনে হয় কেউ যেন বলছে, তা দুপুরবেলায় এই পথে? হ্যাঁ, কে কে? রতন থমকে দাঁড়ায়। চারদিকে তাকিয়ে দেখে কেউ কোথাও নেই। এবার তার কেমন ভয় ভয় করতে শুরু করে। সামনের দিকে মুখ ফিরিয়ে চলতে শুরু করতেই সে চমকে ওঠে। দেখে একটা মেয়ে মানুষ লাল পাড় সাদা শাড়ি পরে কলসি হাতে নিয়ে যাচ্ছে। রতন মনে মনে ভাবে, এতটা সময় এলো অথচ তখন তো কই কেউ ছিল না। এবার একটু সাহস করেই সে ডাক দেয়, শুনছেন? শুনছেন? ও দিদি, শুনছেন? মেয়েটি না দাঁড়িয়েই হাঁটতে থাকে। রতন যত তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করে, মেয়েটিও যেন আরো দ্রুত চলতে থাকে, যেন সে হাওয়ায় উড়ে উড়ে যাচ্ছে। হঠাৎ আবার রতনের কানে আসে, এই যে, এত তাড়া কিসে? দাঁড়াও। কে কে? এবার রতন চমকে ফিরে তাকায়। না, যতদূর চোখ যায় শুধু ধু করা লাল মাটির পথ। কেউ কোথাও নেই। ভয়ে ভিতরটা শুকিয়ে যায় রতনের। নিঃসঙ্গ পথগুলো যেন বড় বেশি দীর্ঘ, শেষ আর হচ্ছে না। এক জায়গায় রাস্তাটা দুভাগে ভাগ হয়ে গেছে। রতন বাম দিকের পথ ধরে চলতে থাকে। মেয়েটাকে আর দেখতে পায় না সে। হঠাৎ করেই যেন কেমন উধাও হয়ে গেল।
এবার রতন একটু জিরোবার জন্য সামনের বটগাছের ছায়ায় বসে। ক্লান্তিতে তার দুই চোখ বন্ধ হয়ে আসে। না, আর দেরি করে লাভ নেই, চাই উঠি। তারপর উঠতে যেতেই দেখে তার চোখের সামনে আলতা ও নুপুর পড়া দুটো পা ঝুলছে। উপরের দিকে ভয়ে ভয়ে তাকাতেই আতঙ্কে সে জ্ঞান হারিয়ে ফেলে। এদিকে রতনের দেরি হচ্ছে দেখে তার জেঠু অস্থির হয়ে ওঠেন। তিনি রতনকে খোঁজার জন্য লোক পাঠান। পথের মধ্যে জ্ঞানহীন রতনকে খুঁজে পাওয়া যায়। তারা তাকে বাড়িতে নিয়ে আসে। সন্ধেতে যখন রতনের জ্ঞান ফেরে, সে কিছু বলার চেষ্টা করে, কিন্তু ঠিক বলতে পারে না, কথা জড়িয়ে যায়। খানিক ধাতস্থ হয়ে ভয়ে ভয়ে চারদিকে তাকিয়ে সে বলে ওঠে, তেনারা আছে, তেনারা আছে, আছে, আছে। রতনের এই কথায় জগন্নাথবাবুর কপালে একটা ভাঁজ দেখা যায়। লোক মুখে অনেক কথাই তিনি শুনেছেন আগে। শ্মশানের ওই পথে অনেক সময় অদ্ভুত কিছু দেখা যায়। রাত্রির বাড়তেই রতনের গায়ে ধুম জ্বর আসে, চোখ মুখ বসে যায়। সারা রাত রতনের শিয়রে বসে তিনি এক মনে গায়ত্রী মন্ত্র জপ করতে থাকেন। পরদিন হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারেরা জানায় যে রতনের শরীরে রক্তাল্পতা দেখা দিয়েছে। এই কথা শুনে এবার জগন্নাথবাবুর মুখ একটু গম্ভীর হয়ে ওঠে। এসব লক্ষণ দেখে তার মন যেন বলে ওঠে, এ শুধু অসুস্থতা নয়। তাই ঘরে ফিরে এসেই তিনি সেদিন যজ্ঞ ও পূজার আয়োজন করেন। তার পরিচিত আরেকজন যজমানও আসেন। কাত্রবন্ধনী দিয়ে পূজার আসনে বসেন তারা। গৃহশান্তির পূজা নির্বিঘ্নেই শেষ হয়। জগন্নাথবাবু তার স্ত্রীকে বলেন, শোনো, এই মন্ত্র পুতো সুতো রতনের হাতে বাঁধতে হবে। আমার বিশ্বাস কোনো শক্তিশালী বিদেহী আত্মা ওকে বশ করেছে। হ্যাঁ, কিসব বলছো তুমি? চিন্তার কিছু নেই, যতক্ষণ এই সুতো ওর শরীরে টিকে থাকবে ওর কিচ্ছু হবে না। আমি কাল নিজে গিয়ে ওকে দিয়ে আসবো। পরদিন সকালে জগন্নাথবাবু নিজেই হাসপাতালে গিয়ে সেই সুতো রতনের গলায় পরিয়ে দিলেন। তারপর রতনের মা ননিবালাকে বললেন, ছোট বৌমা, দেখো, এই সুতো যেন কোনো মতে 7 দিনের আগে না খোলা হয়, মনে রেখো কথাটা। রতনের মা হাসপাতালে ছেলের সাথে থাকার অনুমতি পেয়েছিলেন। তখন সাল 1970। গ্রামে তখনও বৈদ্যুতিক আলো পৌঁছায়নি। বাঁকুড়া জেলার সীমান্তে অবস্থিত ছোট্ট গ্রাম সোনাঝুরি। সেই গ্রামেই পিতৃপুরুষের ভিটে জগন্নাথবাবুর। রতনের এই ঘটনায় গ্রামের অনেকেই বেশ ভয় পেয়ে গিয়েছিল। এ যেন গ্রামের নিস্তরঙ্গ জীবনে এক আলোড়নের সৃষ্টি করেছে। 7 দিনের দিন ডাক্তারবাবু এসে বলেন তারা পরের দিনই রতনকে ছেড়ে দেবে হাসপাতাল থেকে। কিন্তু হাসপাতালের সেই শেষ রাতটা ছিল বড় অন্যরকম। সেদিন বড় ফ্যাপসা গুমোট গরম, একটু বাতাস বইছে না। পরিবেশ যেন কেমন থম মেরে আছে। মনে হচ্ছে যেন একটু পরেই ঝড় উঠবে, প্রলয় হবে। হাসপাতালে রতন 3 জনের একটা ঘরে ছিল। এবার 2 জন রোগী বাড়ি ফিরে যাওয়ায় সেদিন তার পাশে 2টো বেড খালি পড়েছিল। ঘরের টিমটিমে মোমবাতির আলো যেন নিজেই অন্ধকার দূর করতে না পারার লজ্জায় মিলিয়ে গিয়েছে। হঠাৎ ননিবালা লক্ষ্য করেন রতন বিছানায় কেমন ছটফট করছে গরমের চোটে। তিনি ছেলের উপরে জামা খুলে দিলেন। তারপরই তার চোখে পড়ল সেই পুজো করা সুতোটা
রতনের গলায় যেন ফাঁসের মতো আটকে গেছে। রতনের কষ্ট হচ্ছে ভেবে ননিবালা সেই সুতোটাও খুলে দিলেন। ঘরের মধ্যে বেশ বড় বড় দুটো জানালা। এবার রতনের মাথার কাছে যে জানালাটা ছিল সেটা পারতপক্ষে বন্ধই থাকে। গুমোট গরমের কারণে চেষ্টা চরিত্র করে ননিবালা কোনোভাবে জানলাটা খুলে ফেললেন। তারপরই শুরু হলো শুকনো ধুলোর ঝড়। শুকনো পাতাগুলো ঘূর্ণির মতো পাক খাচ্ছে হাওয়ার সাথে। আস্তে আস্তে সেই ঝড় যেন বেড়ে উঠল। হাওয়ার দাপটে জানলার কপাটগুলো নিজে থেকেই যেন বারবার খুলছে আর বন্ধ হচ্ছে। এবার ননিবালা জানলা বন্ধ করতে চেষ্টা করলেন। কোনো মতে একটা জানলা বন্ধ করে তিনি রতনের দিকে ঘুরতেই চমকে গেলেন। রতন যেন জানলার দিকে কেমন এক সোজা দৃষ্টিতে তাকিয়ে আছে। রতন, 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 কি হয়েছে? কি হয়েছে বাবা তোর? বাবা এরকম করছিস কেন বাবা? বাবা কি হয়েছে? কি কষ্ট হচ্ছে বাবা? বাবা ওটা এবার জানলার দিকে তাকিয়ে যেন শ্বাসরুদ্ধ হয়ে গেল ননিবালার। নিকষ অন্ধকারে তার মনে হলো একটা মেয়ে যেন জানালার করাত ধরে দাঁড়িয়ে আছে। তার চুল উঠছে। অন্ধকারে তার মুখ ভালো করে দেখা যাচ্ছে না, খালি চোখ দুটো ফাটার মতো জ্বলছে। ভয়ে তার বুক যেন আরো শুকিয়ে গেল। তিনি কিছুতেই বুঝে উঠতে পারলেন না এই দোতলার বাইরে এত উঁচুতে কে দাঁড়িয়ে থাকবে। এর পরক্ষণেই রতন প্রচন্ড ছটফট করতে শুরু করে। আবার ধুম জ্বর আসে, ভুল বকতে শুরু করে। ডাক্তার নার্সেরা ছুটে আসে, কিন্তু কিন্তু অনেক চেষ্টা করলেও রতন আর প্রকৃতিস্থ হতে পারে না। সেদিন হাসপাতালে ঘটনার পর রতন প্রাণে বেঁচে যায়, কিন্তু স্বাভাবিক জীবনে সে আর ফিরে আসেনি। ননিবালা দেবী পরের দিন প্রচুর খুঁজেও সেই মন্ত্রপুত সুতো আর খুঁজে পেলেন না। সকালে জগন্নাথবাবু হাসপাতালে এসেই দেখেন রতনের শরীর আরো খারাপ হয়েছে, জ্বরে কাপ পুড়ে যাচ্ছে। কিন্তু রতনের গলায় সেই মন্ত্রপুত সুতো দেখতে না পেয়ে ভীষণ চমকে যান তিনি। জিজ্ঞাসা করেন, ছোট বৌমা, পুজো করা সেই সুতো কোথায়? ননিবালা দেবী চোখ মুছতে মুছতে সেদিনের রাতের সব ঘটনা খুলে বললেন। জগন্নাথবাবু থম মেরে যান, শুধু বলেন, ব্যাপারটা ভালো হলো না বৌমা, তোমাকে খেয়াল রাখতে হতো। ননিবালা আস্তে আস্তে বলেন, আমার জন্যে ছেলেটার এত কষ্ট, আমার ছেলেটারে বাঁচান বটঠাকুর। জগন্নাথবাবু পাশের গ্রামের ভট্টাচার্য মশাইয়ের বাড়ি গেলে জানতে পারেন তিনি বিশেষ কাজে বাইরে গেছেন। মনটা তার খারাপ হয়ে যায়। বুঝতেই পারেন সামনে হয়তো আরো অনেক বিপদ আসবে। দুদিনের পর রতনের শারীরিক অবস্থার একটু উন্নতি হলে ডাক্তার বলেন, দেখুন, এত জ্বরের জন্য হয়তো মস্তিষ্কে প্রভাব পড়েছে, সময়ের সাথে ঠিক হয়ে যাবে। তা না হলে ভালো কোনো নিউরোলজিস্টের সাথে কথা বলতে হবে। এই কদিনে রতন কেমন চুপ করে গেছে। সব সময় প্রচণ্ড এক ভয়ে চারিদিকে তাকায়। তার শরীর একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে, চোখে মুখে কালি পড়েছে। রতনের জেঠিমা কানন দেবী রতনের নামে বুড়ো শিবের মন্দিরে পুজো দিতে যান সোমবার। গ্রামের সকলে বলে ওই বুড়ো শিব নাকি খুব জাগ্রত, তাই তিনি রতনের নামে মানত করেছিলেন। মন্দিরে ঢোকার আগে কানন দেবী হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিলেন, কিন্তু অনেক কষ্টে নিজেকে সামলে নিলেন। ঘটির কাঁচা দুধ খানিকটা উপচে পড়ে যায় মন্দিরের চাতালে। তার মনটা খারাপ হয়ে যায়। কানন দেবী গর্ভগৃহে প্রবেশ করে শিবের মাথায় বাকি দুধটুকু ঢেলে তারপর যত্ন করে ঘি, মধু এবং চন্দনের প্রলেপ মাখিয়ে আবার জল ঢালেন।
তারপর ঠাকুরমশাইকে বলেন, ঠাকুরমশাই, আমার ছেলে রতনটার নামে একটু সংকল্প করে দিন। ঠাকুরমশাইয়ের সংকল্প করা ফুল, কাঁসার ঘটি এবং পুজোর থালা নিয়ে মন্দিরের চাতাল থেকে সিঁড়ি দিয়ে নামতেই যাচ্ছিলেন কাননদেবী। কি মনে হতে তিনি একটু থমকে দাঁড়ালেন। হয়তো একেই বলে নিয়তির বিধান। সেই দিনই দূরের গ্রাম থেকে এক ব্রাহ্মণ আসেন ওই মন্দিরে পুজো দিতে। দূরের গ্রাম থেকে আসা ওই নিষ্ঠাবান ব্রাহ্মণ পুজো করে চলেই যাচ্ছিলেন। তিনিও আচমকা দাঁড়িয়ে পড়েন। গম্ভীর মুখে তিনি কি যেন একটা দেখছেন। দৃষ্টি তার কাননদেবীর দিকেই নিবদ্ধ। কাননদেবী সাধারণত বাইরের পুরুষদের সাথে কথা বলেন না, কথা বললেও একটু ইতস্তত বোধ করেন। তবু অদম্য কৌতূহলের জেরে তিনি এগিয়ে গিয়ে একটু হেসে বললেন, কিছু বলবেন ঠাকুরমশাই? ভদ্রলোক বেশ লম্বা, তার গায়ের রং থপথপে সাদা, গম্ভীর মুখে এক অদ্ভুত প্রশান্তি। তার পরনে সাদা রঙের ধুতি ও গায়ে উত্তরীয়। একটু ইতস্তত করে তিনি বলে ওঠেন, কিছু কথা ছিল মা জননী, আপনি একবার মন্দিরের ভিতরে চলুন। কাননদেবী মন্দিরের ভিতরে প্রবেশ করতেই তিনি একটু কোণার দিকে গিয়ে দাঁড়ালেন। তখনও কিছু মহিলা মন্দিরে পুজো দিতে আসছেন। কিছু অসুবিধার জন্য বাইরে কথাটা বললাম না। আচ্ছা মা, আপনার ঘরে কি কারোর খুব বিপদ? কাননদেবী ছল ছল চোখে বললেন, বাবা, আমার ছেলেটার বড় বিপদ। কি যে হয়েছে ডাক্তারেরা ধরতে পারতেছে না, জানি না বাবা। কিছু সময় চুপ করে থেকে সেই ব্রাহ্মণ বলে উঠলেন, আচ্ছা, সে কি আপনার দেওরের ছেলে? আর দেওর কি সম্প্রতি মারা গিয়েছেন? অবাক হয়ে কাননদেবী তাকালেন তার দিকে, বললেন, আপনি কি করে জানলেন বাবা? আচ্ছা বাবা, ও ঠিক হয়ে যাবে তো? সময়ের ওপর ছেড়ে দিন মা, মহাকালের ওপর ভরসা রাখুন। তবে একটা কথা বলি মা, একটু দেরি হোক, কিন্তু আজ আপনি পুরুতমশাইয়ের সাথেই বাড়ি ফিরবেন। কাননদেবী যেন একটু ভয় পেলেন, বললেন, আচ্ছা তাই যাব বাবা, কিন্তু কিন্তু আমার একটা কথা শুধু বলুন, আপনি কে? ব্রাহ্মণ হেসে বললেন, লোকে বলে বলরাম ঠাকুর, দেরি গ্রামে কাউকে জিজ্ঞাসা করলেই আমার ঘর দেখিয়ে দেবে। তারপর সংকল্প করা ফুলের দিকে দেখিয়ে বললেন, ছেলে ফিরলে তার মাথায় এই ফুল ঠিকিয়ে দেবেন। পুরোহিত মশাই গর্ভগৃহে দরজা বন্ধ করে চাবি দিতে দিতে বললেন, চলুন মা, চলুন। বলরাম ঠাকুর, আসছি। হ্যাঁ। ভ্রু কুঁচকে বলরাম ঠাকুর তাকিয়ে রইলেন তাদের পথের দিকে। দেখলেন কাননদেবীর পেছনে একটা অন্ধকার ছায়া যেন তাদের অনুসরণ করেছে। দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। কাননদেবী পুজো করা ফুল ও প্রদীপ নিয়ে অপেক্ষা করছিলেন রতনের জন্য। খানিক পরে রতনকে সঙ্গে নিয়ে জগন্নাথবাবু আর ননিবালা ফিরে আসেন বাড়িতে। রতন ভালো করে দাঁড়াতেও পারে না, ননিবালার গায়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকে। বিকেলবেলায় আকাশ পরিষ্কারই ছিল, কিন্তু রতন বাড়ি ফেরার পরই হঠাৎ করেই ধুলোর ঝড় শুরু হলো। শুকনো পাতাগুলো উঠতে লাগলো আর পাক খেতে লাগলো। চারিদিক আস্তে আস্তে অন্ধকার হয়ে এলো। ঠাকুর ঘরের প্রদীপটা যেন তপ তপ করতে করতে একসময় নিভে গেল। এবার কাননদেবী রতনের দিকে এগিয়ে গেলেন। তার মাথায় পূজার ফুল ঠেকাতে যেতেই রতন চিৎকার করে উঠল, কে তুই? হ্যাঁ, কে তুই? কে তুই? ছবি না আমাকে, ছবি না আমাকে, ছবি না বলে দিচ্ছি, ছবি না, ছবি না, সরে যা, সরে যা। সকলে তাকে চেপে ধরে। তার জেঠিমা যখন সংকল্প করা ফুল তার মাথায় ছোঁয়ায়, রতন তখন চোখ উল্টে গো গো শব্দ করতে থাকে। তারপর একটা সময় জ্ঞান হারিয়ে ফেলে। এরপর আস্তে আস্তে রতনকে ঘরে এনে বিছানায় শুইয়ে দেওয়া হয়। জগন্নাথবাবু আগে থেকেই
যে ঘরে রতন থাকবে সেই ঘরে পুজো করে শান্তি জল ছিটিয়ে রেখেছিলেন। ননিবালা ভয়ে ঘরের এক কোণে দাঁড়িয়ে থাকেন। তারপর কাননবালা রতনের নামে সংকল্প করা সেই ফুল তার খাটের তলায় রেখে দেন। খানিক পরে আস্তে আস্তে রতন চোখ খোলে। আমি 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 কোথায়? জগন্নাথবাবু তার কাছে এসে দাঁড়ালেন, বললেন, বাবা রতন, চিনতে পারছিস বাবা? চ্যাটামশাই, চ্যাটামশাই ও আমাকে মেরে ফেলবে, চ্যাটামশাই আমাকে মেরে ফেলবে। আমার আমার খুব কষ্ট হচ্ছে, গোটা শরীর চলে যাচ্ছে, খুব জ্বলছে। চল না, একটু চল না, চল। কি গরম, কি তাপ! চ্যাটামশাই, চ্যাটামশাই। জগন্নাথবাবু ও বাড়ির সকলে থম মেরে যায়। ননিবালা দেবী মুখের আঁচল চাপা দিয়ে ঠাকুরের কাছে মাথা ঠোকে। সুস্থ স্বাভাবিক ছেলেটা কেমন যেন হয়ে গেছে এই কদিনই। গলা খাকারি দিয়ে গ্রামের মোড়ল হরিচাটুর্যে বলে ওঠেন, তা ভট্টাচার্য মশাই, এই ডাক্তারের কাজকর্ম নয়, কেউ ফর করেছে বলে মনে হচ্ছে। সাধু ওজাকে ডেকে পাঠান। পরপর এই সব ঘটনাক্রমে জগন্নাথবাবু বিহ্বল হয়ে গিয়েছিলেন। গ্রামের মোড়ল হরিচাটুর্যের কথাটা তিনি সহজে উড়িয়ে দিতে পারলেন না। রতনকে ঘরে ঢুকিয়ে বিকেলে বাড়ির পাশের বটগাছের তলায় অন্যদের সাথে বসেছিলেন জগন্নাথবাবু। দু এক ছিলিম তামাক সবে নিয়েছেন, ঠিক সেই সময় বাড়ির ভিতর থেকে চাকর বংশী দৌড়ে আসে। বাবু বাবু বাবু, রতন কেমন দ্বারা করতেছে, আপনি এক্ষুনি চলুন। হ্যাঁ, সে কি? হ্যাঁ, চলুন চলুন। তাড়াতাড়ি জগন্নাথবাবু চললেন ভিতর বাড়ির উদ্দেশ্যে। পৌঁছেই দেখেন ঘরের জিনিসপত্র বেশ কিছু ছড়িয়ে রয়েছে উঠানে। এদিকে ননিবালা দেওয়ালে মাথা ঠুকে ঠুকে কাঁদছেন আর বলছেন, হলো ঠাকুর, আমার ছেলেটারে কি হলো? এবার জগন্নাথবাবুকে দেখে ননিবালা তীর বেগে দৌড়ে এলেন। তারপর তার পা দুটি জড়িয়ে ধরে কেঁদে উঠলেন। বঠাউর, আমার ছেলেটারে বাঁচান, আমি দাসী হয়ে থাকবো, যা করতে হয় করুন, আপনি আমার ছেলেটারে বাঁচান, আমি বাধা দেব। কানন দেবী তাকে সেখান থেকে নিয়ে এসে দাওয়ায় বসিয়ে সান্ত্বনা দিতে থাকেন। ঘরের ভিতর ঢুকে জগন্নাথবাবুর চক্ষু চড়কায়। কাউকে ছাড়বো না, সব কটাকে দেখে নেবো সালা। কাউকে ছাড়বো না, সব কটাকে। হাসপাতালে সেই রাতের পর প্রথম পুরো চুপচাপ হয়ে গিয়েছিল, কথা বলেনি কারোর সাথে। হাঁ করে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতো, কোনো উত্তর দিত না। সবাই বলেছিল মানসিক ধাক্কা। কিন্তু আজকের রতনকে দেখে তার বুকে রক্ত জল হয়ে গেল। তিনি খানিক আগে বাইরে বেরোনোর সময় এই ঘরটা মন্ত্র পরিবন্ধন করতে ভুলে গিয়েছিলেন। পরপর সব ঘটনার চক্করে তার নিজের মাথারও ঠিক নেই। রতন নাকি জেগে উঠেই পাগলের মতো বাইরে বেরিয়ে আসে। তারপর হাতের সামনে যা পায় তাই ছুঁড়তে থাকে। সেই সময় তাদের খেতে কাজ করা কিছু চাষি এসেছিল হিসেবের জন্য। তারাই প্রথমে রতনকে ধরে। ততক্ষণে পাশের বাড়ির ছেলেরা এসে ওকে সামলানোর চেষ্টা করে। 4 জন জোয়ান বেটা ছেলে মিলেও রতনকে ধরে রাখতে পারে না। কোনো রকমে রতনকে জোর করে তারা আটকে রাখে। রতনের চোখ দুটো লাল টকটকে, যেন ভাটার মতো জ্বলছে। চারিদিকে থু থু করে থুতু ছেটাচ্ছে, আর গায়ে যেন আসরিক শক্তি। এবার জ্যাঠাকে দেখতে পেয়ে সে বলে ওঠে, এই শালা ভট্টাচ, আমার ছেড়ে দিতে বল, নাহলে শালা সব কটাকে শেষ করে দেবো। ছেড়ে দিতে বল, দেখে নেবো সব কটাকে। ছেড়ে দে। এই বলে সে হাঁপাতে থাকে। তার মুখ দিয়ে লালা গড়িয়ে পড়ে। তারপর হঠাৎই পাগলের মতো হেসে ওঠে সে।
ছেড়ে দে, ছেড়ে দে। রতনের মুখে এক জিঘাংসার ছবি, ঠোঁট বেঁকে গেছে। সে ক্রমাগত হেসে চলেছে, কেউ পারবি না, বড় তোরা নিষ্ঠুর কেউ সেই পারবি না। হাসি। দাঁতে দাঁত চেপে সে বলতে থাকে, কি ভেবেছিলি, কি ভেবেছিলি আমার শেষ করবি? হ্যাঁ, আমি এসেছি, আমি এসেছি, শেষ করে তবে যাব। জগন্নাথবাবু কিছু না পেয়ে তাড়াতাড়ি গৃহে প্রতিষ্ঠিত মন্দিরের শালগ্রাম শিলার তুলসী পাতা ও স্নান জল নিয়ে ছিটিয়ে দিলেন রতনের গায়ে। তারপর তুলসী পাতা চেপে ধরলেন কপালে। রতন চিৎকার করে ওঠে। তারপর ধীরে ধীরে রতন নেতিয়ে পড়ে। জগন্নাথবাবু ঘরের বাইরে বেরিয়ে আসেন। দাবাই ননিবালাকে উদ্দেশ্য করে একটু কঠিনভাবেই বলেন, ছোট বৌমা, এই সময় কান্নাকাটির নয়, এ খুব কঠিন সময়। তাড়াতাড়ি শুদ্ধ হয়ে ঠাকুর ঘরে এসো। বড় ভাসুরের এই কঠিন স্বর ননিবালা আগে শোনেনি। তাড়াতাড়ি হাত পা ধুয়ে কাপড় ছেড়ে তিনি জগন্নাথবাবুর কাছে এলেন। ঠাকুর ঘরে পুজোর ব্যবস্থা করো। বড়জাকে জিজ্ঞাসা করে নিও কি কি লাগবে। জগন্নাথবাবু নিজেও শুদ্ধ সত্য হয়ে পুজো সেরে জপ করতে বসলেন। অল্প কিছু বিদ্যে তার আছে। নিজের গাত্রবন্ধন করলেন, মন্ত্র পড়ে তিল ও সরিষা রতনের ঘরের চারপাশে ছড়িয়ে দিয়ে তাকে বেঁধে দিলেন। একটা মোটা দড়ি দিয়ে রতনকে শক্ত করে বাঁধা হলো। জগন্নাথবাবুর চোখ জলে ভিজে আসে। তার আদরের ভাইয়ের এইটি শেষ চিহ্ন, আর একেই তিনি পারছেন না রক্ষা করতে। তার দুই চোখ দিয়ে অবিরল ধারায় জল গড়িয়ে পড়ে। ননিবালা অবাক হয়ে তাকিয়ে থাকেন। নিজের ভাইয়ের মৃত্যু সংবাদ শোনার পরেও যে মানুষের চোখে জল আসেনি, শক্ত হয়ে তিনি তখন পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন, সেই মানুষ আজ ভেঙে পড়েছে মনে মনে। ভাইপোর এই কষ্টে তার দুই চোখ জলে পূর্ণ। সোনাঝুরি খুব ছোট গ্রাম না হলেও খুব বড় গ্রামও নয়। গ্রামের শুরুতেই মা মনসার মন্দির, পশ্চিম দিকে বড় শ্মশান। আশেপাশে গ্রামের লোক এই শ্মশানেই আসে দাহ করার জন্য। মনসা মন্দির থেকে বেশ কিছুটা এগিয়ে যেতেই একটা বড় দিঘি পড়ে। স্বাধীনতার প্রাককালে গ্রামের জমিদার মদনমোহন রায় এই দিঘি খনন করিয়েছিলেন। প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহেও এর জল শুকিয়ে যায় না। দিঘির এক পাশ থেকে জঙ্গলের শুরু। তার উল্টো দিকের সরু কাঁকুড়ে পথ দিয়ে সোজা গেলেই প্রথমেই পড়ে বাগদিপাড়া, আর তারপরেই বামুনপাড়া শুরু হয়। সন্ধে হতে না হতেই নেমে আসে অন্ধকার। আর খানিক রাত বাড়ার সাথে সাথেই যে যার ঘরে খাওয়া দাওয়া সেরে দৌড় দিয়ে শুয়ে পড়ে। রতনের ঘটনাটি লোকমুখে ছড়িয়ে পড়েছে সর্বত্র। সেদিন সন্ধে নামার সাথে সাথেই গ্রামের পথ জনশূন্য হয়ে গেল। রতনের মতো শান্ত ছেলের এই পরিবর্তনে যতটা না সবাই আশ্চর্য, তার থেকেও বেশি তারা ভীত। গ্রামবাসীদের মধ্যে এক অজানা ভয়ের সঞ্চার হয়েছে। এই বামুনপাড়ার একদম শেষের কোণের ঘরটি হলো জগন্নাথবাবুর। ভাইপো রতনের অস্বাভাবিক আচরণে তিনি চিন্তান্বিত। সেদিন মন্ত্র দিয়ে ঘর বেঁধে দিলেও তিনি জানতেন বেশি সময় এই মন্ত্রের শক্তি থাকবে না। সেই রাতটুকু ঠাকুর ঠাকুর করে পার করে পরদিন খুব ভোরে উঠেই তিনি আগে স্নান সেরে পুজোয় বসলেন। মনোযোগ দেবার চেষ্টা করলেও রতনের মুখখানি বারবার ভেসে আসছিল তার সামনে। হঠাৎ বিদ্যুতের চমকের মতো মনে পড়ল গ্রামের মোড়ল হরিচাটুর্যের কথা। কৃতজ্ঞ চোখে রাধা মাধবের পায়ে মাথা ঠুকে প্রণাম করলেন। তখনও আকাশ অন্ধকার হয়ে আছে, ভোরের আলো ফোটেনি। পুজো করা ফুল নিলেন সাজিতে। মন্ত্র পড়তে পড়তে তিল সর্ষে ছড়িয়ে দিলেন রতনের ঘরের ভিতরে ও বাইরে। পুজো করা ফুল ঘরের চার কোণায় ও রতনের খাটের তলায় রেখে দিলেন। ততক্ষণে কানন দেবী ও ননিবালা এসে উপস্থিত হয়েছেন।
রাত ভোর তাদের ঘুম আসেনি। ভোরের দিকে একটু চোখ লেগে গিয়েছিল। জগন্নাথবাবু নিশ্চুপে বেরিয়ে যান ঘর থেকে। তারপর কানন দেবীকে বলেন, দুটো মুড়ি বাতাসা দাও তো, বাইরে যাব। উত্তরে কানন দেবী বললেন, নে এসেই দিচ্ছি। বলছি, আপনার সাথে দুখান কথা ছিল। পরে শুনবো, আগে খাবার দাও, বেরোতে হবে। কানন দেবী স্নান সেরে জগন্নাথবাবুকে মুড়ি বাতাসা দিলেন। অল্প কিছু খেয়ে তিনি আবার বললেন, শোনো, রতনের হাত পা যেন কেউ না খোলে, এইভাবেই খাইয়ে দিও। পাশের বাড়ির খোকনকে বলেছি, ও থাকবে। কখন ফিরবেন? চলে আসবো তাড়াতাড়ি, চিন্তা করো না। জগন্নাথবাবুর থমথমে মুখের দিকে তাকিয়ে কানন দেবী আরেকটা কিছু বলতে গিয়েও চুপ করে গেলেন। স্বামীর এই গম্ভীর মুখ তারপরও চেনা। জগন্নাথবাবু গ্রামের পথ দিয়ে চলেছেন তাড়াতাড়ি করে। চোখ মুখে তার অনিদ্রা দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। তাকে যেতে হবে পাশের জোড়াদিঘির গ্রামে। সেখানেই সেই সাধু ওঝার বাড়ি। মাথার উপরে সূর্য তার প্রখর তাপ ছড়াচ্ছে। খোঁজ খবর করতে করতেই তিনি পৌঁছে গেলেন ওঝার বাড়ি। মাটির বাড়ি, দরমার বেড়া দেওয়া। বাইরে থেকেই জগন্নাথবাবু ডাকতে লাগলেন, বলি, সাধুজি আছেন? সাধুজি। খানিক পরে একজন পুরুষ মানুষ বেরিয়ে এলেন। তার গায়ের রং মিশকালো, পরনে ময়লা ছোট ধুতি। বলেন, কে আপনি? কোত্থেকে এইছেন? হাত জোর করে জগন্নাথবাবু বললেন, আমি সোনাঝুরি নিবাসী, সৎ ব্রাহ্মণ জগন্নাথ ভট্টাচার্য। ওই গ্রামের স্কুলেই পড়াই, আর অল্প স্বল্প পূজা পাশা করি। আমার বড় বিপদ সাধুজি, আমার ভাইপোর বড় বিপদ। আপনি যদি কিছু করেন। জগন্নাথবাবুর মুখে সব কথা শুনে সাধুজি বললেন, আশা কর্তা, আমি কাল সকালেই যাব। আপনি আজ বাড়ি যান, সাবধানে থাকবেন। দেখি কি করতে পারি। সাধুর কথা শুনে বাড়ি ফিরে আসেন জগন্নাথবাবু। ফিরতে ফিরতে বেলা পড়ে আসে। বাড়ি ফিরে শোনেন রতন নাকি তার মায়ের হাতে কামড়ে দিয়েছে যখন তার মা তাকে খাওয়াতে গিয়েছিল। তিনি কানন দেবীকে সব কিছু খুলে বললেন। একটা ক্ষীণ আশার আলো যেন দেখতে পেলেন দুজনেই। সেদিন রাত্রে জগন্নাথবাবু, তার স্ত্রী ও ননিবালা দেবী সকলে একই সাথে ছিলেন। সে কি ভয়ানক এক রাত! ঝড় যেন কোনো আসরিক শক্তিতে আছড়ে পড়ছে বারে বারে, আর সেই রকমই বৃষ্টি। চারিদিক খুটখুটে অন্ধকার। কোন অপশক্তি যেন তার সমস্ত শক্তি নিয়ে হাজির হয়েছে আজ। পাশের ঘর থেকে রতনের কখনো কান্না তো কখনো হুঙ্কার কানে আসছে। হাওয়ার দাপটে প্রদীপ, হারিকেন সব নিভে গেছে। রাধা গোবিন্দের নাম নিয়ে তারা তিনজনে বসে আছেন। জগন্নাথবাবু এক মনে ইষ্টদেবের জপ করে চলেছেন এই বিপদ থেকে উদ্ধারের জন্য। ভোরের একটু আগে দুর্যোগ কেটে গেল। পূবাকাশে দেখা দিল রক্তিমাভা। কানন দেবী ও ননিবালা আশেপাশে নোংরা পরিষ্কার করে এঁটো বাসন মেজে ঘরের বাইরে চারিদিকে গোবর ছড়া দিয়ে শুদ্ধ করে নাইতে গেলেন। পুজোর জোগাড় করে জগন্নাথবাবু নিত্য পূজা সেরে নিলেন। এই কদিনেই এইসব গোলমেলের জন্য তার স্কুলে যাওয়া হয়নি। খানিক বেলা পড়তেই বাইরে থেকে একটা আওয়াজ আসে, ঘরে আছেন নাকি? দাওয়াতে বেরোতেই দেখলেন সাধু ওঝা হাজির, সঙ্গে একটা চেলাও রয়েছে। রতনের ঘরে যখন সাধু ওঝা ঢোকেন তখন দেখেন রতন একদম নিস্তেজ হয়ে বিছানায় যেন মিশে আছে। ঘরের মধ্যে একটা তীব্র কুটু গন্ধ। জগন্নাথবাবু পাশের বাড়ির খোকন ও আরও কিছু জোয়ান ছেলেকে ডেকে নিয়ে আসেন। সব কিছু দেখে এবার সাধুজি বললেন, কর্তা, একে আগে পরিষ্কার করে সব জামা কাপড় পরান,
তারপর সব শুরু হবে। তারা সকলে রতনকে ওই দড়ি দিয়ে বাঁধা অবস্থাতেই স্নান করিয়ে পরিষ্কার করে। রতনের ঘরখানি ও বিছানা ননিবালা নিজে হাতে পরিষ্কার করে দেন। রতনকে পরিষ্কার ধুতি পরিয়ে খুঁটির সাথে শক্ত করে বাঁধা হয়। সাধু ওঝা চামড় দোলাতে দোলাতে লঙ্কা ও সর্ষে পোড়া ধোঁয়া দিয়ে বলে ওঠেন, বল তুই কে, কেন এসেছিস? রতন চোখ বন্ধ করেই থাকে, কোনো উত্তর নেই। সাধু ওঝা এবারে ঝাঁটার বাড়ি মারতে মারতে জিজ্ঞাসা করেন, কি রে? বল, বল কেন এসেছিস, বল। ততক্ষণে গ্রামের অনেক লোক এসে বাইরের উঠানে ভিড় করেছে। এবার হঠাৎ রতন দম ফাটা হাসি হাসতে শুরু করে। তারপর ধীরে ধীরে চোখ খুলে তাকায়। সেই চোখ যেন জবা ফুলের মতো টকটকে লাল। তারপর এক অদ্ভুত স্বরে সে বলে ওঠে, বলবো না, বলবো না, কিছুতেই বলবো না, বলবো না। সাধু ওঝা নিজের মতো মন্ত্র পড়ে বিড়বিড় করতে থাকে, কিন্তু রতন নির্বিকার চিত্তে দাঁড়িয়ে থাকে। সাধু ওঝা আবার সর্ষে লঙ্কা পোড়া ধোঁয়া রতনের নাকে দিয়ে ঝাঁটা দিয়ে সপা সব পেটাতে থাকে। বল তুই কে, বল, বল তুই কে, বল। এবার এবার রতন চিৎকার করতে শুরু করে। তারপর তারপর হাঁপাতে হাঁপাতে বলে, জল, 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 জল বাবরি আমার, অসহ্য জ্বালা, অসহ্য জ্বালা, আমার জ্বালা দেহ পুড়ে গেল, পুড়ে গেল। কাউ ছাড়বো না, কাউকে ছাড়বো না, সব কটাকে দেখে নেবো আমি, কাউকে ছাড়বো না বলে দিচ্ছি। আস্তে আস্তে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে রতন। জগন্নাথবাবুর চোখ ফেটে জল বেরিয়ে আসে। ছেলেটার গোটা গায়ে কালশিটে, কিছু কিছু জায়গা কেটেও গিয়েছে, রক্ত ঝরছে। সাধু ওঝা অনেক কিছু করার পরও যখন কিছুতেই কিছু হলো না, তখন মাথা নিচু করে তিনি বললেন, কর্তা ক্ষমা করেন, এ বড় শক্তিশালী পেরেত, এরে সারানো আমার কর্ম না কর্তা। আপনি কোনো বড় গুণিনের খোঁজ করুন। গ্রামের লোকজনের মধ্যে একটা গুঞ্জন শুরু হলো। মোড়ল হরিচাটুর্যে জগন্নাথবাবুকে ডেকে বললেন, এইসব ভূত প্রেতকে গ্রামে কি করে রাখি ভট্টাচ মশাই? হ্যাঁ, আপনি তাড়াতাড়ি কিছু ব্যবস্থা করুন, নইলে অন্য কিছু ভাবতে হবে। কারো খেতি টেতি হয়ে গেলে আমাকে তো তার উত্তর দিতে হবে। জগন্নাথবাবু পাষাণের মতো দাঁড়িয়ে রইলেন। তার নিজের ছেলেকে তিনি তাড় করেছেন, কিন্তু দূর দেশ থেকে আসতে তারও সময় লাগবে। রতনকে নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবেসে বুকে জড়িয়ে রেখেছিলেন তিনি। তার এরকম অবস্থা তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না। সাথে সাথে গ্রামের মোড়লের ওই কথাগুলো তার বুকে যেন শেলের মতো বিঁধছে। সেদিন সন্ধেবেলায় পুজো শেষে বিষণ্ণ বদনে দাওয়াতে বসেছিলেন জগন্নাথবাবু। কাননদেবী এসে বললেন, বলছি খেতে দেব? মন যাচ্ছে না গিন্নি, মন যাচ্ছে না। আপনারে একটা কথা কইব? বলো। সেদিন ওই মন্দিরে গেছিলাম না, সেখানে পুজো দেবার পরে এক বামুন ঠাউরের সাথে দেখা হয়েছিল। নাম বলেন ওই দেড়ে গ্রামের বলরাম ঠাউর। সবিস্তারে সেদিনের সব কথা বললেন কাননদেবী। সব শুনে জগন্নাথবাবু বললেন, বলছো যখন যাব, এমনিতেও গ্রামের বাস্তু তুলে দিতে হবে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে তিনি আবার বলে উঠলেন, এ বয়সে কোথায় যে যাবো এই ভিটে মাটি ছেড়ে জানি নে, দেখি একবার শেষ চেষ্টা করে। সামনের এই অন্ধকার কি করে দূর হবে সত্যি জানা নেই জগন্নাথবাবুর। দিন দিন যেন অন্ধকার আরো ঘনীভূত হচ্ছে। হরিচাটুর্যের কথা শোনার পর থেকে জগন্নাথবাবুর মনোবল একদম ভেঙে গিয়েছে। তার 7 পুরুষের ভিটে মাটি কি করে সব ফেলে তিনি চলে যাবেন? সারা রাত 2 চোখের পাতা এক করতে পারলেন না জগন্নাথবাবু। পাশের ঘর থেকে মাঝে মধ্যেই
রতনের গলা থেকে জান্তব স্বর বেরোচ্ছে, কখনো বা কানে আসছে ইনিয়ে বিনিয়ে কান্নার শব্দ। মনটা মনটা তার আজ বড় আকুল হয়ে উঠেছে। তিনি রাধা মাধবের কথা স্মরণ করে মাথায় জোর হাত ঠেকালেন। ভোর হতেই আসক্ত শরীরটাকে টেনে বাইরে আসতেই জগন্নাথবাবু দেখলেন তার স্ত্রী ও ননিবালা বাইরে দাওয়াতেই বসে আছে। ভাসুরকে দেখে মাথায় ঘোমটা দেয় ননিবালা। দিনের কাজ শুরু করে যে যার মতো। মন্দিরে ঠাকুরকে ফুল জল দিয়ে প্রণাম করতে করতে জগন্নাথবাবু বলে ওঠেন, কার পাপে সব হচ্ছে ঠাকুর, আমি আর পারিনি। সকাল সকাল জগন্নাথবাবু বামুনপাড়াতে হরি চাটুর্যের বাড়িতে যান। চাটুর্য মশাই, বলি আছেন নাকি? চাটুর্য গিন্নি জগন্নাথবাবুকে দেখেই ভূত দেখার মতো চমকে উঠলেন। মাগো, তারপর এক কোলা ঘোমটা টেনে গজগজ করতে করতে বলে উঠলেন, সকাল সকাল কার মুখ দেখতে হচ্ছে? তোমার আর কাজ নেই? এবার চাটুর্য মশাই বেরিয়ে আসতেই বিনীত স্বরে জগন্নাথবাবু তাকে বললেন, সকালই এলুম, আসলে একটু বাইরে যেতে হবে। বলছি চাটুর্যদা, যদি 15 আরও সময় দেন, ধার হিসেবেই দিন, তাতে যদি কিছু লাগে। চকচক করে ওঠে হরি চাটুর্যের চোখ। গলা খাকারি দিয়ে বলে ওঠে, ঠিক আছে, এসব হাওয়া বাতাস লাগা লোক গ্রামে থাকা মানি তো বিপদ ভট্টাচার্য মশাই। ঠিক আছে, তবে আপনি যা বলছেন দেখি কি করতে পারি। অপমানে জগন্নাথবাবুর মুখ চোখ লাল হয়ে যায়। তিনি ঘরে চলে আসেন। তারপর তার গিন্নিকে বললেন, এনে তোমার ওই গলার হাড়খানা দাও তো। কাননদীপের দ্বিরুক্তি না করে গলার সোনার মোটর হারটি কর্তার হাতে দিয়ে বললেন, এতে যদি রতন থাকতে পায়, আমার কোনো দুঃখ নেই গো। হরি চাটুর্যের বাড়ি গিয়ে সেই হাড়খানি তাকে দিয়ে আসে জগন্নাথবাবু। সেদিন সকালেই বটতলায় বসে পঞ্চায়েতের আসর। হরি চাটুর্য বলেন, আমাদের গ্রামের ছেলে হাওয়া বাতাস লেগেছে, কিন্তু ভট্টাচার্য ঠাকুর এক্ষুনি কোথায় যাবে, তাই ওনারে কদিন সময় দিলাম। গ্রামে একসাথেই থাকি, একটু তো করতেই হবে। কি বলো? জগন্নাথবাবু শুকনো মুখে দাঁড়িয়ে থাকেন। সভা শেষ হলে বাড়ি ফিরে এসে ভাতে ভাত খেয়ে তিনি বলেন, এনে ছাতাটা দাও তো। এই ভর রোদে কোথায় যাচ্ছেন আপনি? একবার ওই দেনে গ্রামে যাই, যদি কিছু হয়। আর বলছি শোনো, রাত্রিরে ফিরতে পারবো নি, খোকনকে বলেছি, ও দেখবে তোমাদের। সোনাঝুরি থেকে দেড়ে গ্রাম অনেকটাই দূর। সূর্যের তেজ প্রখর, দুপাশে ক্ষেত, মাঝখানে সরু রাস্তা। জনমানব নেই কোথাও, শুধু কেবল দু একটা গরু মোষ চড়ছে। ক্ষেত শেষ হতেই শুরু হলো এক পাশে জলাভূমি, অন্য পাশে জঙ্গল। ইষ্টদেবকে স্মরণ করতে করতে তিনি হাঁটতে থাকেন। হাঁটতে হাঁটতে শরীর যেন অবসন্ন হয়ে আসে তার। পথ বলে দেওয়ার কেউ নেই তার আশেপাশে। বাবা, গাছের ছায়ায় বসে রাধা মাধবকে স্মরণ করলেন তিনি। ঠিক সেই সময় তার কানে আসে একটা ছেলে, কালো মিশমিশে চেহারা, রোগা লিকলিকে শরীরের গড়ন। দেখলেই বোঝা যায় যে গরিব ঘরের সন্তান। বেশ কিছু গরু নিয়ে যাচ্ছে। জগন্নাথবাবু তাকে ডেকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলছি দেড়ে গ্রামটা কোথায় রে বাবা? হ্যাঁ, ওই যে ওইখানে দেখেন ঠাকুর, হ্যাঁ ওইটা হচ্ছে দেড়ে গ্রাম। হ্যাঁ, সত্যি খানিকটা দূরে কিছু ঘর দেখতে পাচ্ছিলেন জগন্নাথবাবু। এবার ওই ছেলেটিকে তিনি বললেন, তা বাবা তুই বলরাম ঠাকুরের বাড়ি বলতে পারবি? একগাল হেসে সে বলে, বাবা ঠাকুরকে কেনা চেনে, চলুন না আমি দেখিয়ে দিচ্ছি, চলুন। ছেলেটি একটু এগিয়ে দিয়ে তার বাড়িটা দেখিয়ে দিয়ে বলে, ওই যে ঘরটা দেখছেন, হ্যাঁ ওইটে। হ্যাঁ, জগন্নাথবাবু দেখলেন বেশ ভালো একখানা বাড়ি।
দেখলে মনে হয় অবস্থা বেশ ভালোই। এবার পিছনে ফিরতেই দেখেন সেই ছেলেটা উধাও। কোথায় গেল? এত তাড়াতাড়ি কোথায় গেল? জগন্নাথবাবু বড় অবাক হলেন। তারপর গুটি গুটি পায়ে সেই বাড়ির উঠানে প্রবেশ করে হাঁক দিলেন, বলরাম বাবু, বলরাম বাবু আছেন নাকি? বাড়ি থেকে বেরিয়ে আসেন এক সৌম্যকান্ত পুরুষ, বেশ লম্বা চেহারা, পরনে সাদা ধুতি, উপরিভাগে সাদা চাদর জড়ানো। দেখলেই মনে শ্রদ্ধা আসবে। এবার নমস্কার করে কিছু বলতে যাওয়ার আগেই জগন্নাথবাবুর মাথাটা কেমন যেন ঘুরতে থাকে। জোর করে চেষ্টা করলেও চোখের সামনে অন্ধকার ঘনিয়ে আসে তার। ধীরে ধীরে চোখ মেলে তাকালেন জগন্নাথবাবু। ঘোর লাগা চোখে দেখলেন ঘর অন্ধকার, খুব মিষ্টি একটা গন্ধ নাকে আসছে, আর একটা আলোক বিন্দু, আবছা আলো ছায়ায় ঘরে একটা অদ্ভুত পরিবেশ। ধীরে ধীরে তিনি উঠে বসলেন। তারপর একবার চোখ বন্ধ করে তার ভাবনাগুলোকে পুনরাবৃত্তি করলেন। আস্তে আস্তে তার সব কিছু মনে পড়ল তিনি দেড়ে গ্রাম এসেছিলেন, কিন্তু এখন কোথায় কিছুই বুঝতে পারছেন না। ঘরটাকে ভালো করে চোখ বোলালেন। গ্রাম বাংলার আর 5টা বাড়ির মতো খুব সাধারণ মাটির বাড়ি, দেওয়ালে আলপনা আঁকা, কুলঙ্কিতে একটা প্রদীপ জ্বলছে, তাও সেটা নিভু নিভু। এক কোণে একটা আলনা। হতভম্ব হয়ে তিনি বসে রইলেন। হঠাৎ সাদা থান পরা এক যুবতী হারিকেন নিয়ে ঘরে ঢুকতেই তাকে দেখেই শশব্যস্ত হয়ে ঘোমটাখানা মুখ পর্যন্ত টেনে দ্রুত বেরিয়ে গেলেন। খানিক পরে একজন সৌম্যকান্ত দীর্ঘদেহী ভদ্রলোক ঘরে প্রবেশ করলেন। পরনে তার সাদা ধুতি, উপরিভাগে সাদা উত্তরীয়র ফাঁক দিয়ে উপবীত আর রুদ্রাক্ষের মালাটিও তার চোখে পড়ছে। কপালে চন্দনের টিপ। মৃদু হেসে তিনি বললেন, এখন কেমন বোধ করছেন ভট্টাচার্য মশাই? একটু ভালো? চমকে উঠলেন জগন্নাথবাবু। না, উনি তো নিজের নাম বলেননি, তাহলে কি করে জানলেন ইনি? আপনি উতলা হবেন না, আপনার বিশ্রামের প্রয়োজন। অতিরিক্ত চিন্তা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। জগন্নাথবাবুর মনে পড়ল চেতনা লুপ্ত হবার আগে এক ঝলক একেই বোধহয় তিনি দেখেছিলেন। বাস্তব আর কল্পনা সবকিছু একাকার হয়ে গেছে তার। মনে মনে বললেন, না, এইসব ভাবার সময় এটা নয়। এখন বলরাম ঠাকুরকে খুঁজতে হবে। বাড়িতে গিন্নি, ননিবালা তারা সব একা। জগন্নাথবাবু এবার মুখ খুললেন। এটা কি তেরে গ্রাম? বলরাম ঠাকুরের বাড়ি কোথায়? যদি একটু। এটাই দেড়ে গ্রাম, আর আমি বলরাম মুখুজ্জে। আপনি শান্ত হন। তারপরই গম্ভীর স্বরে হাঁক দিলেন, গোপাল, গোপাল। 8 বছরের গোলগাল ফর্সা ছোট্ট একটা ছেলে ঘরে ঢুকল। দা ঠাকুর ডাকছিলে? মাকে বলো গরম গরম দুধ আনতে। একটু পরেই সেই যুবতী একটি বড় গেলাসে গরম দুধ এনে তার সামনে রাখলেন। কম বয়সী মেয়ে, কিন্তু রূপ যেন ফেটে পড়ছে তার। ঘোমটাখানা টেনে মৃদু স্বরে তিনি বললেন, দা ঠাকুর, রাতে ওনার জন্য 4টি ভাতে ডালে বসিয়ে দিয়েছি। ভালো করেছো মা। সাথে কি বলি, বৌমা আমার সাক্ষাৎ মা লক্ষ্মী। মেয়েটি বেরিয়ে যায় ঘর থেকে। বলরাম ঠাকুর একটু বিষণ্ণ সুরে বললেন, বুঝলেন, বৌমা হলো আমার সৎ ভাইয়ের বউ, গোপাল ওদের ছেলে। বড় ভালো মেয়ে। কি জানেন ভট্টাচার্য মশাই, বিধির বিধান কি খণ্ডানো যায়? যায় নে। ভাইটা আমার বড় ভালো ছিল গো, কিন্তু। বলতে বলতে বলরাম ঠাকুরের
চোয়ালখানা শক্ত হয়ে গেল, দৃষ্টিও স্থির। গিলাস থেকে দুধ খেয়ে জগন্নাথবাবু যেন একটু বল পেলেন শরীরে। তারপর বলরাম ঠাকুর বললেন, তার সোনাঝুরি থেকে 1.5 গ্রাম পথ তো কম নয়। তারপর ভর দুপুরবেলা চা করা রোদ, শরীরের আর দোষ কি? বিস্ফারিত চোখে তাকিয়ে রইলেন জগন্নাথবাবু। তারপর বললেন, আপনি কি করে জানলেন? মুচকি হাসলেন বলরাম ঠাকুর। আবেগ চাপতে না পেরে জগন্নাথবাবু হাউমাউ করে কেঁদে বলরাম ঠাকুরের পা দুখানি জড়িয়ে ধরলেন। আমার ছেলেটারে বাঁচান তাও, ছেলেটা নয়তো বাঁচবে না। আরে রে, করেন কি? আপনি কুলীন ব্রাহ্মণ, পাপ লাগবে যে আমার। জগন্নাথবাবুর হাত ধরে তিনি তাকে তুললেন। ধুতির খুঁট দিয়ে চোখ মুছতে মুছতে জগন্নাথবাবু বললেন, আমার কিডনির সাথে আপনার সাক্ষাৎ হয়েছিল ওই বুড়ো শিবের মন্দিরে। উনি বললেন আপনার কথা। কি যে চলছে তাও কিছুই বুঝছি না। বেশ, একটু খুলেই বলুন সব। ধীরে ধীরে প্রথম থেকে এই সব কথাই বললেন জগন্নাথবাবু। শুনতে শুনতে বলরাম ঠাকুরের মুখখানাও শক্ত হয়ে গেল। তিনি এক মনে চোখ বন্ধ করে থাকলেন। তারপর আস্তে আস্তে বললেন, আপনি ওনাদের একা রেখে এসে ভালো করেননি ভট্টাচার্য মশাই। ঘরে যাকে রেখে এসেছেন সে কোনো সামান্য কিছু নয়। আপনি না থাকার সুযোগ সে নেবেই। দুটো মেয়ে মানুষ একা বাড়িতে। জগন্নাথবাবুর মুখখানা এবার ভয়ে শুকিয়ে গেল। বলরাম ঠাকুর তার কাঁধে হাত দিয়ে বললেন, আমি দেখছি কি করতে পারি, আপনি বিশ্রাম করুন। আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে গেলেন বলরাম ঠাকুর। একটু পরেই ওই বিধবা বৌমাটি এসে বললেন, বলছি রান্না হয়েই গিয়েছে, এখন কিছু মুখে দেবেন? জগন্নাথবাবু বললেন, সে হবে ক্ষণ। বলছি মা, বলরাম ঠাকুর কোথায়? আসলে দাঁঠাও তো পুজো করতেছেন, এখন ওনারে ডাকা চলবে না। মনের ভয়টা বড় কাবু করে ফেলেছে জগন্নাথবাবুকে। এক মনে তার ইষ্ট রাধা মাধবকে স্মরণ করতে থাকেন তিনি। বেশ কিছু সময় পরে বলরাম ঠাকুর ঘরে ঢুকলেন। খুব অবাক হয়ে বললেন, আপনি এখনো দুটো খাননি ভট্টাচার্য মশাই? এ কি কাণ্ড! অতিথি নারায়ণ বলে কথা। বলি বৌমা, অতিথি ঠাকুরকে দুটো খেতে দাও। যুবতী এসে বললেন, সব হয়ে গেছে দাঁঠাও, আপনার এবার দুটি করে মুখে তুলুন, সব হয়ে গেছে। এত যত্ন করে খেতে দেওয়া হয়েছে দেখে জগন্নাথবাবুর মনটা ভরে গেল। ছকছকে কাঁসার থালায় সাদা ফুলের মতো ভাত, মুগের ডাল, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, 5 মেশালি সবজি আর ছানার ডালনা। বড় তৃপ্তি করে খেলেন জগন্নাথবাবু। ওই সব ঘটনা তরুণ অনেক দিন ভালো করে তার খাওয়া হয়নি। খাওয়া শেষে শোবার আগে বলরাম ঠাকুর বললেন, কাল ভোরেই আমরা রওনা দেব ভট্টাচার্য মশাই, চিন্তা করবেন না, সকলেই তেনার কৃপায় ভালো থাকবেন। সেই রাত্রে জগন্নাথবাবু প্রথমে বেশ গভীর ঘুম ঘুমালেও মাঝরাতে একটা অদ্ভুত শব্দে তার ঘুম ভেঙে গেল। ঘরের মধ্যে একটা কোমর ভ্যাপসা গরম, তেমনি তীব্র কটু আঁচটে গন্ধ। ঘরের লণ্ঠনটি টিম টিম করে জ্বলছে, সেটা তেলটুকুও বোধহয় ফুরিয়ে এসেছে। মশারির জন্য এক ফোঁটা হাওয়া ঢুকছে না বিছানায়। কেমন একটা অস্বস্তি হতে থাকে জগন্নাথবাবুর। উঠে বসলেন বিছানায়। অন্ধকারে তার চোখটা একটু সয়ে যেতেই হঠাৎ দেখলেন মশারির বাইরে একটা একটা জ্বলন্ত দৃষ্টি। মুখের আদলটা খানিকটা তার ভাইপো রতনের মতো। তিনি অনুভব করলেন তার মেরুদণ্ড দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। সেই অবয়ব যেন হি হি করে হাসতে হাসতে তাকে বলল, রে, হ্যাঁ, আমাকে জব্দ করবি? আয় আয়।
তারপরেই করুণ স্বরে কাঁদতে লাগলো সেটা। বলল, জ্যাঠামশাই, জ্যাঠামশাই, আমাকে বাঁচান, আমাকে বাঁচান জ্যাঠামশাই, ওরা মেরে দেবে, ওরা মেরে দেবে। ঠিক এই সময় তার কানে আসে দূরে যেন ঘন্টা বাজছে, মন্ত্রোচ্চারণ হচ্ছে। চোখ খুলতেই তিনি অবাক হলেন। কই, কেউ কোথাও নেই, কুমোট আবহাওয়াও নয়, দিব্যি ফুরফুর করে ঠান্ডা বাতাস বইছে। ভয়ে ভয়ে মশারির বাইরে এলেন তিনি। দোর খুলতেই জোরে জোরে মন্ত্রোচ্চারণ শুনতে পেলেন। আকাশ তখন অন্ধকার, দূরে কোথাও জোরে জোরে ঘন্টা বাজছে। বুঝলেন ভোর হয়েই এসেছে। গৃহমধ্যের কুয়াতেই তোলা জলে স্নান সেরে আগের দিন রাতে দেওয়া তার পরিষ্কার ধুতি পরে একটু এগোতেই জগন্নাথবাবু দেখলেন বলরাম ঠাকুর মন্দিরে পূজায় বসেছেন। তিনিও সেখানে বসেই ইষ্টমন্ত্র জপ করতে লাগলেন। ভিতরের অস্থির ভাবটা ধীরে ধীরে কমে গেল তার। পূজা সমাপ্ত হবার পর বলরাম ঠাকুর তাকে বললেন, তা ভট্টাচার্যমশাই, ভালো ঘুম হয়েছিল তো? একটু ইতস্তত করে জগন্নাথবাবু তার ভোরের অভিজ্ঞতার কথা সবই বললেন। সব শুনে বলরাম ঠাকুর বললেন, আপনি ভুল হয়তো দেখেননি ভট্টাচার্যমশাই। ভাইপোর মধ্যে যেটুকু সত্তা এখনো বাকি আছে সেটুকুই হয়তো আপনার কাছে আশ্রয় চাইছে। চলুন, আর দেরি করা ঠিক হবে না, বেরিয়ে পড়তে হবে সকাল সকাল। তারা দুজনেই তৈরি হয়ে বেরিয়ে পড়ে সোনাঝুরির উদ্দেশ্যে। পথে যেতে যেতে জগন্নাথবাবু সেই রাখালের কথাও বলরাম ঠাকুরকে বললেন। এক নরম হাসি খেলে গেল বলরাম ঠাকুরের মুখে। তিনি বললেন, সবই মায়া ভট্টাচার্যমশাই, আপনি সৎ ব্রাহ্মণ, তাই হয়তো কেউ এসেছিল। একটু থেমে তিনি আবার বললেন, কে যে কখন এসে উপকারটুকু করে যায় আমরা বুঝি নে। খালি টাকা পয়সা নিয়ে ব্যস্ত সকলে। এই দুনিয়ায় কত কি যে আছে, আমাদের অবিশ্বাসী মন বিশ্বাস করতে চায় না। আকাশ পরিষ্কার, ছকছকে নীল, সূর্যের কনকনে তেজ ছড়িয়ে পড়ছে চারিদিকে। মেঠো লাল কাঁকুড়ে পথ বেয়ে এগিয়ে চলেছে তারা দুজনেই। মাথায় কালো ছাতা, লাল কাঁকুড়ে পথ তপ্ত হয়ে যেন ছ্যাঁকা দেয়, সাথে গরম বাতাস ঝাপট মারছে চোখে মুখে। গলগল করে ঘাম বেরোচ্ছে তাদের শরীর দিয়ে। খানিক চলার পর সামনে একটা বট গাছ থেকে তার তলায় গামছা পেতে বসে পড়েন তারা। একটু জলপান করে আবার শুরু করেন পথ চলা। সূর্য মাথার উপরে ওঠার আগেই তারা দেখতে পান মনসা মন্দিরের চূড়োটা। দুজনেই স্বস্তির নিঃশ্বাস ফেলেন। তারা যখন রায়দিঘি পার করছেন তখন জগন্নাথবাবু জোরে জোরে পা চালাতে থাকেন। তার মন ভিতরে ভিতরে চঞ্চল হয়ে উঠেছিল। এক মুহূর্ত পরে তিনি পাশে তাকিয়ে দেখেন বলরাম ঠাকুর নেই। চমকে উঠে দাঁড়িয়ে তিনি পিছনে তাকাতেই দেখতে পান বলরাম ঠাকুর কেমন এক গম্ভীর মুখে দাঁড়িয়েছেন ওই রায়দিঘির ধারে। বলরাম ঠাকুরের কাছে এসে জগন্নাথবাবু বললেন, ঠাকুর, কিছু হয়েছে? এই দিঘিটা, না কিছু না, চলুন। তাড়াতাড়ি পা চালাতে থাকে তারা। বামুনপাড়ার কাছাকাছি এসে জগন্নাথবাবু থমকে দাঁড়ালেন। বেশ কিছু মানুষ চটলা করেছে। ভয়ে তার মুখটা শুকিয়ে গেছে একেবারে। বুকটা দুটো দুটো করছে। মনের মধ্যে যেন কিসের একটা ঝড় বয়ে যাচ্ছে। বলরাম ঠাকুর তার হাতটি ধরে বললেন, ভট্টাচার্যমশাই, ভয় এমন জিনিস যে আপনি যত পাবেন তত ভয় আপনাকে পেয়ে বসবে। এটাই যে দুনিয়ার রীতি। জগন্নাথবাবুরই বাড়ির সামনে ভিড় উপচে পড়েছে। মনে মনে রাধা মাধবকে স্মরণ করতে থাকেন তিনি। ঘরে ঢুকে কি দেখবেন সেটা ভেবেই তার মন পুরো ব্যাকুল হয়ে উঠল। আবার কি বিপদ যে অপেক্ষায় আছে তা তিনিও জানেন না। সকলেই যেন একরাশ বিরক্তি নিয়ে
তাকিয়ে আছে তার দিকে। খোলা দরজা দিয়ে প্রবেশ করে পা রাখলেন নিজের বাড়িতে। বাড়িতে প্রবেশ করতেই বিস্ফারিত চোখে তাকিয়ে থাকলেন জগন্নাথবাবু। উঠোনের মধ্যে বালিশ, ঘটি, বাটি, মাটির কলসির ভাঙা টুকরো, শাড়ি, ধুতি, প্রায় সব জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর অন্যদিকে ননিবালা আর রতনকে একসাথে খুঁটির সাথে বাঁধা হয়েছে। রতনকে এত মার মারা হয়েছে যে তার প্রায় সর্বাঙ্গ দিয়ে রক্ত বেরোচ্ছে। কানন দেবী একদিকে শুকনো মুখে বসে আছেন। রাগে, দুঃখে, ঘেন্নায় তিনি তাকালেন গ্রামবাসীদের দিকে। হতবাক হয়ে জগন্নাথবাবু কেবল দাঁড়িয়ে থাকলেন। কথা বলার শক্তিটুকু আর অবশিষ্ট নেই তার মধ্যে। তবুও কিছু বলার জন্য তিনি মুখ খুলতেই হরিচাটুর্যে বেশ গম্ভীর গলায় বললেন, অর্থাৎ মশাই, আপনার ভাইপো জ্বালায় তো গ্রামে টিকতে পারছি না। কি ভূত পেননি ভর করেছে, তার দায় আমরা কেন পাবো বলেন দেখি? কি কাণ্ড করছে বাপরে বাপ! আপনি আজই গ্রাম থেকে বিদায় হন দেখি, এটাই পঞ্চায়েতের রায়, বুঝলেন কি না? জগন্নাথবাবু কিছু বলার আগেই বলরাম ঠাকুর হাত জোর করে বললেন, বলি কি, সোনাঝুরি গ্রামবাসীদের কাছে আমি অতিথি। আমাকে এই বুড়ো শিব মন্দিরের ঠাকুরমশাইও চেনেন। সেরম হলে তাকে একবার জিজ্ঞাসা করে নিন। তাও আমাকে আপনারা চিনবেন না। ওনার সব কথা শেষ হতে না হতেই এক গ্রামবাসী পরাণ হালদার বলে উঠলেন, আরে আপনি তো বলরাম ঠাকুর, তাই না? হ্যাঁ, আপনি আমায় চিনবেন না, কিন্তু আপনার আমি খুব ভালো করে চিনি। এই হুই তো সেইবার ওই গ্রামের মগনার কি অবস্থা হলো, আপনি তো এসে ওর পরাণটা বাঁচালেন। আপনি তো ভগবান লোক মশাই। না না, সেরকম কিছু নয়। আসলে আর একটা দিন যদি ভরচাজ মশাইকে একটু দিতেন তাহলে বড় উপকার হতো। হ্যাঁ, একবারটি দেখি, আজকে রাতটুকু, না হলে কাল সকালেই আমার সাথে এনারাও চলে যাবেন গ্রাম ছেড়ে। হরিচাটুর্যের কথাখানা মনে ধরল না। বাংলার 5-এর মতো মুখ করে তিনি বেরিয়ে গেলেন। বাকি গ্রামবাসীরা মন্ত্রমুগ্ধের মতো বলরামবাবুর কথা শুনলেন। তাই তারা সকলেই নির্বিবাদে তার হ্যাঁতে হ্যাঁ মেলালেন। সকলে চলে গেলেও কিছু সহৃদ ব্যক্তি ও কাননদেবীর তৎপরতায় সবকিছু একদিক থেকে গোছানো হলো। এরপর রতনকে ঘরের মধ্যে নিয়ে গিয়ে দড়ি দিয়ে বাঁধা হলো আবার। জগন্নাথবাবু খেয়াল করলেন প্রচণ্ড গম্ভীর মুখে এই গরমে বলরাম ঠাকুর মাঝ উঠানে দাঁড়িয়ে জ্বলন্ত দৃষ্টি নিয়ে তাকিয়ে রয়েছেন রতনের ঘরের দিকে। সকলে চলে যেতেই দাওয়া পরিষ্কার করে তাতে শীতল পাটি বিছিয়ে কাননদেবী বললেন, ঠাকুরমশাই, একটু চিড়িয়ে নিন। উদ্গত কান্নাটা গিলে তিনি আবার বললেন, বুঝতেই তো পারছেন কি অবস্থা, একটু যদি সবুর করেন। ঘটনাক্রমে কাননদেবী খেয়াল করেননি বাবা ঠাকুর এক দৃষ্টিতে তাকিয়ে আছেন রতনের ঘরের দিকে বিস্ফারিত চোখে। সেই দৃষ্টিতে ভয় ছিল না বিহ্বলতা, তা বোঝা বড় দায়। পরিশ্রান্ত জগন্নাথবাবু মাথায় হাত দিয়ে বসেছিলেন ঠিক উঠোনের মাঝখানটিতে। এরপরেই কাননদেবী আর পাশের বাড়ির খোকন মিলে আগে ঘরগুলো ঝাড়ু দিয়ে বালিশ বিছানা তুলে তাড়াতাড়ি কাজ সারলেন। তারপর রতনের ঘরটা গোবর জল দিয়ে পরিষ্কার করে রতনকে স্নান করানো হলো। ননিবালার বাঁধন আগেই খুলে ফেলা হয়েছিল, তাই তিনিও হাতে হাতে কাজ সারতে লাগলেন। ঘণ্টাখানেকের মধ্যে সবকিছু গোছগাছ সেরেই কাঁসার গেলাসের জল আর খাঞ্চার কদমা এনে কাননদেবী বললেন, ঠাকুরমশাই, একটু মুখে দেন কিছু। বলরাম মুখুজ্জে একটু হেসে বললেন, মা ঠাকুরুন, এত ব্যস্ত হচ্ছেন কেন? আপনি করুন ধীরে সুস্থে। ও ভরচাজ মশাই, বলি ওই কাঠফাটা রোদ্দুরে বসলে যে শরীর যাবে একেবারে। আসুন, মুখ ধুয়ে একটু জল পান করুন। জগন্নাথবাবু এক ঘটি জল পান করে পুকুরে নাইতে গেলেন। বলরাম ঠাকুরও গেলেন তার সাথে সাথে। স্নান সেরেই জগন্নাথবাবু মন্দিরে জল বাতাসা দিয়ে পুজো সারলেন। দুপুরে খাওয়া দাওয়া শেষে জগন্নাথবাবু কাননদেবীকে বললেন, কিন্তু কি করে কাণ্ড হলো বলো দেখি? আসলে আপনি তো চলে গেলেন, তারপর তো সব ঠিক ছিল। বিকেল দিক থেকে
রতনটা কেমন ধারা করতে লাগলো। ফেনা উঠে গেল ওর মুখে, মুখে চোখে জল দিলুম। তখনই খোকনা আর ছোটন ছিল। সন্ধে হতে ওরা বলল, জেঠিমা আমরা একটু আসতে শিখে। সেই যে গেল আর আসতে ছিল না। রাত বাড়তিছে, একা একা দুই মনীষী, ভয় বুক কাঁপতেছে। আমি বললাম, ছোট তুই থাক কেনে, আমি দেখি কোথায় গেল খোকনা। দিয়ে খোকনা আর ছোটনকে নিয়ে ফিরতেছি, এমন সময় কি চিৎকার! দেখি ননি পড়ে আছে, জ্ঞান নাই কো। ঘরখানা ফাঁকা, আর রতনও নাই। কানন দেবীর মুখের কথা কেটে নিয়ে ননিবালা বলে উঠলেন, বটাউর কি বলবো আপনারে, দিদি চলে যেতে রতন কেমন ক্ষতি ছিল বললে। মাগো আর বাঁচবনি, তোমার কোলে একটু শুতে দাও মা, একটু শুতে দাও। আমি কাছে যেতেই বলে, হাতে কি ব্যথা, হাতটা খুলে দাও না মা, আমি তোমার দুটো পায়ে পড়ি, হাতটা খুলে দাও না। ছেলের কষ্ট হচ্ছে দেখে আমি যেই না খুলেছি, অমনি ও সব খুলে আমারই গলা টিপে ধরলো। কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না। তারপর আর কিছু জানি না গো, সব আমারই পোড়া কপালটা দোষ, সব আমারই পোড়া কপালের দোষ। এইসব বলতে বলতেই ফুঁপিয়ে ফুঁপিয়ে ননিবালা কাঁদতে লাগলেন। কানন দেবী বললেন, আমি বুঝতে পারছিলাম না কি করতে পারি। ভোরবেলা হঠাৎ দেখি দরজা ঠেলতেছে, বাইরে চিৎকার, খুলতে দেখি হরিচট হচ্ছে, তার লেটেলগুলো আর কিছু লোক। রতন নাকি দিঘিতে নেমে কাঁচা মাছ খেতেছিল। তারপর সে নাকি হরিচাটুর্যের ঘরে ঢোকে। হরিচাটুর্যের লেটেলরা রতনকে মারতে থাকে। ছোট বাধা দিতে চায় তো ওকেও বেঁধে দেয় খুঁটির সাথে। উনি আবার গ্রামের লোক জড়ো করতে গেছিলেন। সাত সকালে এলো সকলে তামাশা দেখতে। ওনারা সবকিছু ছুঁড়ে ফেলতেছিল। এইসব বলে কানন দেবী থামলেন। বলরাম ঠাকুর বললেন, শোনো মায়েরা, তোমাদের অনেক ধৈর্য ধরতে হবে। আমি দেখি কি করতে পারি। এ বড় কঠিন জিনিস। জগন্নাথবাবুর মনে পড়ে গেল রাত্রের সেই স্বপ্নের কথা। ভয়ে তার ভিতর অব্দি শুকিয়ে গেল। মুখ শুকনো করে তিনি ইষ্টদেবের উদ্দেশ্যে মাথায় হাত ঠেকালেন। বিকেলে বলরাম ঠাকুর বেরোলেন গ্রাম দেখতে। ঘুরতে ঘুরতে রায়দিঘির সামনে এসে দাঁড়ালেন। মনে হতে লাগলো একটা পরিচিত গন্ধ তার নাকে আসছে। গন্ধটা কোথায় পেয়েছেন কিছুতেই মনে পড়ছে না তার। খাটে চুপ করে বসতেই তার মনে হলো কেউ যেন দীর্ঘ নিঃশ্বাস ফেলছে, যেন অনেক ব্যথা, বেদনা, কষ্ট লুকিয়ে আছে। চোখ বন্ধ করতেই তার মনে হলো চারপাশের বাতাস ভারী হয়ে উঠেছে। তিনি শিহরিত হয়ে উঠলেন। খাটের বাঁধানো সিঁড়িতে স্পষ্ট দেখলেন জলে ভেজা পায়ের ছাপ। ধীরে ধীরে ঘাট থেকে উঠে তিনি হাঁটতে লাগলেন। মনটা বড় অন্যমনস্ক তার। অনেকগুলো হিসেব তাকে মেলাতে হবে। ঘরে ফিরে সন্ধ্যান্নিক সেরে বলরাম ঠাকুর আস্তে আস্তে প্রবেশ করলেন রতনের ঘরে। ঝিমিয়েছিল রতন। তিনি ঢুকতেই চমকে উঠল। বলরাম ঠাকুর এবার মেঝের দিকে তাকিয়ে চমকে গেলেন। ঘরের মধ্যে কেমন একটা গন্ধ, গা গুলি আসছে যেন। তিনি বললেন, ভট্টাচার্য মশাই, কটা ধূপ জ্বেলে দিন তো এই ঘরে। হিস হিস স্বরে এবার রতন বলে উঠল, তুই চলে যা, চলে যা বলছি, চলে যা। হাসতে শুরু করে রতন। থুতু ছেটাতে থাকে রতন চারিদিকে।
বলরাম ঠাকুর তার মাথায় হাত রেখে মন্ত্রপাঠ করতে থাকে। রতন ছটফট করতে থাকে, যেন সর্বাঙ্গে তার অসহ্য জ্বালা। তারপর ধীরে ধীরে সে শান্ত হয়। বলরাম ঠাকুর বাইরে এসে বলেন, ভট্টাচার্য মশাই, যজ্ঞের সব প্রস্তুত? হ্যাঁ বাবা ঠাকুর, সব তৈরি। বেশ, রতন আর বাড়ির সকলকে গণ্ডির মধ্যে রাখবেন। বলরাম ঠাকুর শুদ্ধ হয়ে এসে গণ্ডি টানলেন। খোকনদের সাহায্যে রতনকে গণ্ডির মধ্যে বেঁধে রাখা হলো। ননিবালা আর কাননদেবীকেও গণ্ডির মধ্যে নিয়ে এলেন। রতন রাগে হিস হিস করতে থাকে। তারপর যজ্ঞ শুরু হয়। প্রথমে কিছু সময় সব ঠিক থাকে। তারপর রাত্রি বাড়তেই যজ্ঞের অগ্নিশিখা জ্বলে ওঠে। রতন কেমন যেন অদ্ভুত ভঙ্গিতে কাঁদতে থাকে। বলরাম ঠাকুর মন্ত্র উচ্চারণ করতে শুরু করলেন। বাকি তিনজন স্তব্ধ হয়ে বসে দেখতে থাকে সবকিছু। তাদের মুখে ভয়ের ছাপ স্পষ্ট। রাত বাড়তেই হঠাৎ শুরু হয় শুকনো ধুলোর ঝড়। আকাশ পরিষ্কার, এতটুকু মেঘ নেই। কোত্থেকে যে এতগুলো ধুলো আর শুকনো পাতা এলো তা তাদের অজানা। ধুলোয় চারিদিক যেন ঠেকে গিয়েছে। ওরা তিনজন শক্ত করে ধরে থাকে একে অপরের হাত। এত ঝড়েও রতন কিন্তু নির্বিকার। তার চোখে কুটিল অভিসন্ধি। হঠাৎ সে হাসতে শুরু করে। সেই হাসি যেন থামতেই চায় না। আস্তে আস্তে ঝড় থেমে যায়। শুরু হয় রতনের চিৎকার। যজ্ঞের বিভূতি বলরামবাবু তার কপালে শরীরে লাগিয়ে দেন। তারপরই রতন চিৎকার থামিয়ে চুপ করে সব দেখতে থাকে। এই কদিনে এত শান্ত তাকে কেউ দেখেনি। ছেলেটা যেন বিধ্বস্ত, শ্রান্ত। বলরাম ঠাকুর বলে ওঠেন, এবারে আপনারা একটু ঘরের ভিতরে যান, আমি একাই থাকবো। জগন্নাথবাবু, কাননদেবী আর ননিবালা আস্তে আস্তে ঘরে ঢুকলেন। ননিবালা বারবার তাকান ছেলের দিকে, আঁচলে চোখ মুছতে থাকেন। সকলে চলে যেতেই বলরাম ঠাকুর ফিস ফিস করে রতনের কানে কানে বেশ কিছু কথা বলেন। তারপর তিনি পদ্মাসনে বসে তার এক হাত রতনের বুকে রেখে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে শুরু করেন। তারপরই ইষ্টমন্ত্র জপ। রতন শান্ত হয়ে বসে থাকে। কিছু পরে এক প্রচণ্ড শব্দ পেয়ে জগন্নাথবাবু বাইরে এসে দেখেন তাদের ঘরের কোণের আম গাছটায় ধুধু করে আগুন জ্বলছে। অথচ আকাশ পরিষ্কার, এক টুকরো মেঘও নেই। এ যেন বিনা মেঘে বজ্রপাত। সকলে আগে জল ঢেলে আগুন নেভায়। গাছটা পুড়ে কালো হয়ে গেছে। সকলে দেখে রতন মাটিতে শুয়ে আছে, যেন নিশ্চিন্তে ঘুমোচ্ছে। আর বলরাম ঠাকুর পরম মমতায় তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। জগন্নাথবাবুকে দেখে তিনি এককাল হেসে বললেন, আসুন ভট্টাচার্য মশাই, ছেলের ওপর দিয়ে কম ঝড় গেল। আসুন, ধরুন দেখি, ঘরে নিয়ে যেতে হবে তো। দুজনে হাত ধরাধরি করে রতনকে ঘরের মধ্যে নিয়ে যাবার পর জগন্নাথবাবু যখন খাটের সাথে তার হাত বাঁধতে গেলেন, তখন বলরাম ঠাকুর বললেন, আরে করেন কি ভট্টাচার্য মশাই, আর হাত বাঁধতে হবে না। কাননদেবী আর ননিবালা পিছনে পিছনে আসে। ভয়ে ভয়ে ননিবালা বলেন, আচ্ছা আচ্ছা, ওই বিশেষটাকে চলে গেছে ঠাকুর? বলরাম ঠাকুর মুচকি হেসে বলেন, আপনারা শুতে চলুন, আমি থাকছি এখানে। আমার শুধু একখান ওই শীতল পাটি আর বালিশ দিলেই হবে ক্ষণ। আমি তো আছি, আর কোনো ভয় নেই আপনাদের। সেদিন রাত্রে নির্বিঘ্নেই ঘুমায় জগন্নাথবাবুর বাড়ির সকলে। কিন্তু ভোরের দিকে হঠাৎ তার কানে আসে এক তীব্র কোলাহল। ঘুম ভেঙে যায় জগন্নাথবাবুর। ভীত জগন্নাথ ভট্টাচার্য তাড়াতাড়ি রতনের ঘরে গিয়ে দেখেন সে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। আর বলরাম ঠাকুরও শুয়ে আছেন দরজার বাইরে,
ভট্টাচ মশাই ইতস্তত করে নিশ্চুপে দৌড় খুলে বাইরে বেরিয়ে দেখেন বেশ কিছু ছেলে জল নিয়ে দৌড়াচ্ছে। তিনি ধীরে ধীরে দরজা ভেজিয়ে একটু এগোলেন। দেখলেন বামুনপাড়ার শুরুর দিকে সকলে জটলা করে কোলাহল করছে। আর একটু এগোতেই তিনি দূর থেকে একটা কালো ধোঁয়া দেখতে পান, যেন কোথাও আগুন লেগেছে। এদিকে সকলে বালতি বালতি জল এনে ঢালছে। আর একটু এগোতেই ভীষণ চমকে দেখেন গ্রামের মোড়ল সেই হরিচাটুর্যের বাড়িতে আগুন লেগেছে। হরিচাটুর্যের মেয়ে ও গিন্নি বাইরে দাঁড়িয়ে করুণ স্বরে বিলাপ করছে। হরিচাটুর্য নাকি বেরোতে পারেনি সেই ঘর থেকে। সকলে কোনো রকমে জল ঢেলে সেই আগুন নেভায়। হরিচাটুর্যের স্ত্রী অজ্ঞান হয়ে গেছে। আগুন নিভে এলে জগন্নাথবাবু দেখেন ক্ষয়ক্ষতি সেই রকম হয়নি, শুধু মেহগনি কাঠের খাটসহ হরিচাটুর্যের শরীরটা পুড়ে কাঠের মতো হয়ে গেছে। আর সব থেকে আশ্চর্যের বিষয় হলো কিসের থেকে এই আগুন লাগলো তা কেউ জানে না। শ্মশান থেকে বিষণ্ণ মুখে ঘরে এসে জগন্নাথবাবু স্নান সেরে পুজো করলেন। তারপর রতনের ঘরে এসেই তিনি অবাক হয়ে গেলেন। রতন তখনও দিব্যি শান্ত হয়ে ঘুমোচ্ছে। তিনি নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন তার সন্তান সম ভাইপো রতনের দিকে। জানালা দিয়ে রোদ ঢুকছে, বিছানায় পড়ছে সেই রোদের আভা। জগন্নাথবাবু রতনের কাছে গিয়ে বসতেই আস্তে আস্তে রতন চোখ খোলে, তারপর উঠে বসে। জগন্নাথবাবুর দিকে তাকিয়ে একটু হেসে বলে, জেঠু, কি দেখছো? বলতে বলতেই ভট্টাচ মশাই দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। বাবা মার তোর ভালো লাগছে বাবা? বড় কষ্ট পেলি না রে? কই গো তোমরা গিন্নি বৌমা, এদিকে এসো। জগন্নাথবাবুর গলা শুনে কানন দেবী আর ননিবালা ছুটে আসে। অবাক হয়ে চেয়ে থাকে তারা। ননিবালা এসে জড়িয়ে ধরেন রতনকে। এই যেন এক অবাক ব্যাপার। ননিবালার কান্না যেন আর থামে না। জগন্নাথবাবু বলরাম ঠাকুরের খোঁজ করতেই দেখেন হাসি মুখে তিনি মন্দির থেকে বের হচ্ছেন। জগন্নাথবাবু সজল চোখে তার হাত দুখানি ধরে বললেন, আপনার এ উপকার কোনোদিন ভুলবনি। বলরাম ঠাকুর মুচকি হাসেন, তারপর বলেন, আচ্ছা শুনুন, রতনকে গরম জলে স্নান করিয়ে কাঁচা কাপড়খান পরিয়ে দেন, আর ঘরটাও একটু শুদ্ধ করতে হবে কিন্তু। ননিবালা তাড়াতাড়ি গরম জল করে রতনকে স্নান করিয়ে দেন, আর কানন দেবী গোবর জল দিয়ে ঘরটি পরিষ্কার করেন। জগন্নাথবাবু ঘরটিতে পুজোর ব্যবস্থা করেন। সকল কাজ সেরে চাটাই পেতে দাওয়ায় বসে জগন্নাথবাবু আর বলরাম ঠাকুর কথা বলছেন। বলরাম ঠাকুর বললেন, শ্মশানে এক অদ্ভুত শান্তি আছে, জানেন তো ভট্টাচ মশাই? যখন শ্মশানে যেতুম সেটা অনুভব করেছি। জগন্নাথবাবু কিন্তু কিন্তু করে বললেন, বাবা ঠাকুর অভয় দেন তো একটা কথা বলি। হ্যাঁ নিশ্চয়ই, বলুন। অনেক প্রশ্ন আছে বাবা ঠাকুর। আপনি কি করে এই অসম্ভবকে সম্ভব করলেন? আর আপনি কি করে বুঝেছিলেন যে বিপদ আছে? গিন্নিকে বলেছিলেন, আর কে এসেছিল ঠাকুর? আর গেলই বা কি করে? আর আপনার ঘরে যে হদিশ দিয়েছিল যে ছেলেটি, সেই উদাও হয়ে গেল কি করে? কিছুটি মাথায় ঢুকছে না ঠাকুর। আমি কি করে বুঝলাম? সবই গুরু কৃপা ভট্টাচ মশাই, সে অনেক গল্প। যেদিন আপনার গিন্নি মন্দিরে পুজো দিতে এসেছিলেন, আমি যে স্পষ্ট দেখলুম তাকে, আপনার গিন্নির পিছনে একটা ঘন কালো ছায়া, অমঙ্গলের ছায়া। রতন যেদিন বাড়ি ফিরছিল, হয়তো রাস্তায় কোথাও প্রস্রাব করেছিল। অসুচি শরীর, সময় ছিল উপযুক্ত, বারবেলা, এতদিনেও এমন আধার সে পায়নি, তাই ভর করেছিল। তারপর যদি ওই সুতোটা না পড়ে যেত, কিচ্ছুটি হতো না ভট্টাচ মশাই। ওটা পড়তেই ওর ভিতরে আস্তানা বাঁধে।
আর যে ছেলেটি আপনাকে পথ দেখিয়ে এনেছে সে কে জানি নে, কিন্তু এই দুনিয়াতে যেমন ভালো মনীষী আছে তেমনি খারাপ মনীষী আছে। একইভাবে কিছু আত্মা ভালো আছে যারা কারো ক্ষতি করে না, কিছু প্রেতজনিতে আটকে পড়ে চাহিদা, লোভ, ক্রোধ অথবা প্রতিশোধের জন্য। আপনি যেদিন এসেছিলেন সে এসেছিল ভয় দেখাতে রাত্রির বেলা। বাকি কথাও বলবো ভট্টাচার্য মশাই, অপেক্ষা করুন। কি জানেন, পাপ কাউকে ছাড়ে না হে। শেষের কথাগুলি বড় অন্যমনস্ক হয়ে বললেন বলরামবাবু। ঠিক তখনই সদর দরজায় কড়া নাড়ার আওয়াজ কানে এলো তার। কাননদেবী গিয়ে দরজা খুলতেই গ্রামের মাথারা, কিছু প্রৌঢ় যুবক ব্যক্তি সকল প্রবেশ করলেন জগন্নাথবাবুর ভিটেতে। তাদের মধ্যে একজন সেই হরিচাটুর্যের ছেলেও রয়েছে। তাদের মাঝে এক বয়স্ক লোক বললেন, ভট্টাচ, আজ গ্রাম ছেড়ে যাচ্ছ তো? তোমার ঘরের অশান্তি কিন্তু পুরো গ্রামে ছড়াচ্ছি। হ্যাঁ। বলরাম ঠাকুর হাত জোর করে নমস্কার করে তার মুখের কথা কেড়ে নিয়ে বললেন, আগে বলছিলাম 7 পুরুষের ভিটে মাটি, এই মাটি ছাড়া করলে ব্রহ্মশাপে তো গ্রাম ছাড়খাড় হবে। তাছাড়া কাল রতন কোথাও যায়নি, তাকে আমি নিজে পাহারা দিয়েছি, আর সে এখন সুস্থ হয়ে গেছে। তা ভট্টাচার্য মশাই, একটু রতনকে ডাকুন না। হ্যাঁ বাবা রতন, একটু বাইরে আয় তো বাবা। রতন ধীরে ধীরে বাইরে আসে। রতনকে এই অবস্থায় দেখে গ্রামের লোকজন চমকে যায়। বলরাম ঠাকুর মুচকি হেসে বললেন, আচ্ছা বলছি, আপনাদের গ্রামে বছর 4 আগে দামিনী বলে কারোর বিয়ে হয়েছিল কি? হ্যাঁ, দামিনী আমার বউ ছিল। শালা ঢেমনি মেয়ে, কদিন শহরে গেছি অমনি অন্য মরদ নিয়ে পালিয়েছে বলে ওঠে হরিচাটুর্যের ছেলে। কঠিন স্বরে বলরাম ঠাকুর বললেন, ভুল বললে, দামিনী পালায়নি। চমকে থাকা ছেলেটি। তোমার বাপ হরিচাটুর্যে 10,000 টাকা যৌতুক চেয়েছিলেন, তা দামিনীর গরিব বাপ দিতে পারেনি। সেই রাতে তোমার মা, বোন ও গ্রামের সকলে যাত্রা দেখতে গিয়েছিল। তোমার বাপের শরীর খারাপের জন্য দামিনী যায়নি। সেই রাতেই আগুন লাগে ধানের পালুয়ে, আর ধানের সাথেও দামিনীকেও তোমার বাপ জ্বলন্ত চালিয়ে দেয়। চুপ করো সবাই, মিছে কথা, বাবা এমন মানুষ না। বিষণ্ণ হেসে বলরাম ঠাকুর বললেন, বাবা, তোমার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিল, তাই তার এত আক্রোশ। সে রতনের উপর ভর করে তোমাদের ক্ষতি করতে চেয়েছিল। তা আমার কথা বিশ্বাস যদি না হয়, চলো তাহলে রায়দিঘির পশ্চিম পাড়ে। সকলে মিলে রায়দিঘির পশ্চিম পাড়ে গিয়ে খানিক খোঁজাখুঁজি করে মাটি খুঁড়তেই বেরিয়ে পড়ে সেই নরকঙ্কাল। তার হাতের সোনার আংটি দেখে হরিচাটুর্যের ছেলে কান্নায় ভেঙে পড়ে। এ কি হয়ে গেল? সর্বনাশ! হা কপাল, হা ঈশ্বর, এ কি হয়ে গেল? বাবা, বাবা, এটা তুমি কি করলে বাবা? এটা কি হয়ে গেল? তারপর সেই সবটির দাহ করার ব্যবস্থা হয়। এসব দেখে জগন্নাথবাবুর মুখ হাঁ হয়ে যায়। বলরাম ঠাকুর বলেন, কি জানেন ভট্টাচার্য মশাই, ছেলের মায়া কাটাতে পারেনি ওই পোড়াক পালিটা। সেই দিন আপনার গিন্নির পেছনে আর রতনের ঘরেও আমি প্রথম দিন দেখেছি ওই মেয়ে মানুষের ছায়া। ওই ঘরে ঢুকেই একটা তীব্র আঁশটে গন্ধ পাই। আর সেদিন রায়দিঘি দেখেই কেন চমকেছিলাম জানেন? ওই দিঘির বাতাস ভারী, একটা অদ্ভুত গন্ধ, গা গুলিয়ে ওঠা গন্ধ চারপাশে। অশুভ কিছু হলে এমন আভাস থাকে ভট্টাচার্য মশাই। আপনার রতনের ঘরে আমি স্পষ্ট দেখেছিলাম জলপায়ের ছাপ। সেদিন যখন রায়দিঘিতে বসেছিলাম, কান এসেছিল চাপা কান্না, খুব কষ্টের কুমড়ে ওঠা কান্না। সেদিনও ওই একই গন্ধ পাই। চোখের পরেই যখন রতনকে ধরলাম, জলের মতো সব পরিষ্কার দেখতে পেলাম। সে যে কি কষ্ট ভট্টাচার্য মশাই, কি বলি। তাকে বললাম, মারে, ছেলেটা নির্দোষ, ওকে ছেড়ে দে মা,
তুই নে তোর প্রতিশোধ, ছেলেটাকে ছেড়ে দে। বলেছিলাম চিহ্ন দিবি, তুই চলে যাচ্ছিস তাই আপনাদের আম গাছটা ওইভাবে, যাক সে কথা রেখেছিল। ভট্টাচার্য মশাই, ওই দেখুন, সে মুক্তি পেয়ে চলে যাচ্ছে। জীবনের দুঃখ কষ্ট সবকিছুর সীমা পার করে চলে যাচ্ছে। জগন্নাথবাবু দেখলেন চিতার আগুন উঠেছে ঠিক যেন আকাশ অব্দি, আর বলরাম ঠাকুরের দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। তার দুই চোখ বন্ধ, কিন্তু মুখে এক অসীম প্রশান্তি। শুনলেন আজকের গল্প প্রিয়াঙ্কা চ্যাটার্জির লেখা প্রেতের কবলে। আজকের গল্পে কথক, রতন, জগন্নাথ, বলরাম ঠাকুর, বৃদ্ধ, হরি চাটুর্যে, বংশী, রাখাল ও পরাণ হালদারের চরিত্রে শুভ, কানন দেবী, ভূত, চাটুর্যগিন্নি ও যুবতীর চরিত্রে সমৃদ্ধি, ননিবালার চরিত্রে দেবস্মিতা, ডাক্তারের চরিত্রে সাংখ্য, ওঝার চরিত্রে শিব, গোপাল ও ছেলের চরিত্রে অনুমিত্র। গল্পের পোস্টার ডিজাইনে সৌম্যদীপ, সাউন্ড ডিজাইনে শুভ, ভিডিও এডিটিংয়ে রূপ। স্টোরি টিমের মধ্যে রয়েছে সোমেশ্বর, অভ্র এবং দেবস্মিতা। সমগ্র পরিচালনায় সমৃদ্ধি এবং শুভ। আজকের গল্পটি শুনে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ফিরে আসবো খুব তাড়াতাড়ি এক বড় কিছু ধামাকা নিয়ে। শুনতে থাকুন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ।